অপোজিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা একটু শুনতে পাচ্ছ কি না? দু একজন একটু কমেন্টের মাধ্যমে যদি এনশিওর করে দাও ভালো হতো। অলরেডি 9:30 বাজে, আমরা বড়জোর আর 1 থেকে 2 মিনিট দেখব, এরপরে হচ্ছে মোটামুটি সবাই জয়েন করলে আমরা ক্লাস শুরু করবো আর কি। জি ধন্যবাদ, অনেকে রেসপন্স করেছে যে শোনা যাচ্ছে। একজন কমেন্ট করেছেন শামীম হুসাইন, ভাইয়া বগুড়া ভিটিটিআই থেকে। ওকে ভাইয়া, অভিনন্দন তোমাকে। জি ধন্যবাদ, অনেকে রেসপন্স করেছে যে শোনা যাচ্ছে। যে আমরা আর 1 মিনিট দেখবো টোটালি, এরপরে ক্লাসে চলে যাবো সরাসরি আর কি। গত দিনে যে ক্লাস যেখান থেকে শেষ হয়েছে মূলত ওখান থেকে শুরু হবে। আজকে সেকেন্ড ক্লাস, তোমরা জানো। যে আমরা আর 1 মিনিট দেখবো টোটালি, এরপরে ক্লাসে চলে যাবো সরাসরি আর কি। গত দিনে যে ক্লাস যেখান থেকে শেষ হয়েছে মূলত ওখান থেকে শুরু হবে। আজকে সেকেন্ড ক্লাস, তোমরা জানো। আচ্ছা, আমি ক্লাসে চলে যাচ্ছি। কোনো রকম নয়েজ হলে কিংবা কথা যদি কম শোনা যায় অথবা যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে দিও আর কি, তাহলেই হবে ইনশাআল্লাহ। জি অলরেডি 9:32 বাজে, আমরা হচ্ছে দেরি করব না, এখনই ক্লাসে চলে যাব সরাসরি। আচ্ছা, গত ক্লাসে তোমাদেরকে সর্বশেষ দেখিয়েছিলাম রেজিস্ট্যান্স কীভাবে বের করতে হয়, টোটাল রেজিস্ট্যান্সটা বের করার একটা সিস্টেম আমরা দেখেছিলাম। তো আজকে আমরা একসাথে অনেকগুলো জিনিস দেখব। আচ্ছা, সেই সাথে তোমাদের একটা কথা বলে নেই, আর তোমরা অনেকেই যারা আছে ষষ্ঠ পর্বে তারা হচ্ছে বিশেষ করে এটা বলেছো আর কি, ষষ্ঠ অর্থাৎ সপ্তম পর্বে আর কি। তো কয়েকজন আমাকে এরকমভাবে নক করেছিল যে ভাইয়া শুধুমাত্র ডিসি সার্কিট ক্লাসগুলো না হয়ে যদি অন্য কোনো টপিকও অ্যাড করতেন আর কি তাহলে ভালো হতো, এরকম বলেছে আর কি। তো আমি চাচ্ছিলাম এরকমটা যে আমরা আজকে যেমন ডিসি সার্কিটের হচ্ছে অলরেডি তোমাদের প্রথম দিন অল্প একটু টপিক দেখিয়েছিলাম, সেটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স কী করে বের করা যায়, সেটাতে তোমরা দেখছো পয়েন্টিং মেথড। এছাড়া তোমরা আগে অনেকেই সিরিজ প্যারালাল মিক্স সার্কিট থেকে তোমরা ক্যালকুলেট করতে পারতা টোটাল রেজিস্ট্যান্স। তো আমরা এই নতুন করে তোমাদেরকে পয়েন্ট মেথডটা দেখিয়েছিলাম। অনেকে অবশ্যই পয়েন্ট মেথড আগে থেকে জানো, হয়তো ইউটিউব থেকে দেখেছো অথবা কোনো পলিটেকনিক্যালে স্যারেরা আগে করিয়েছে। তো যারা দেখোনি তারা তো নতুন করে পেয়েছো। এখন আজকে আমি চেষ্টা করব কারেন্ট ডিভাইডার রুল, এরপরে কেভিএল কেসিএল সহ সামনের দিকের মিক্স সার্কিট নিয়ে যা লাগে এটা শেষ করে দিতে। এরপরে হচ্ছে থেভেনিনস থিওরাম, সুপারপজিশন থিওরাম, নর্টনস থিওরাম, ম্যাক্সওয়েল থিওরাম, সোর্স কনভার্সন সহ নোডাল আর কয়েকটা হচ্ছে থিওরাম আছে, যে থিওরামগুলো আমাদের হচ্ছে কাজে লাগে ডিসি সার্কিটের জন্য। তো এখন এগুলো শেষ করার পর যদি আমরা সামনের দিকে যাই তাহলে এই মাসে তোমরা দেখছো খেয়াল করে মনে হয় টোটাল 5টা ক্লাস আছে আর কি। তোমরা দেখছো 31 তারিখ পর্যন্ত 5টা ক্লাসের শিডিউল অলরেডি দিয়ে দিয়েছি, সেটা 21 তারিখের পরে কবে কবে এটা তোমরা আজকের পরে অর্থাৎ 4টা ক্লাস পাবা সামনে, আরও কবে কবে তোমরা গ্রুপে থাকলে দেখতে পাবা।
এখন এই 4টা ক্লাসের ভিতরে ডিসিটা কিন্তু পুরাটা শেষ হবে না মনে হচ্ছে আর কি, তো অথবা শেষের দিক গিয়ে আটকে থাকবে আর কি। আর ইতিমধ্যে কয়েকজন সপ্তম পর্বে সম্ভবত তারা আমাকে বলেছিল যে ভাইয়া ডিসি সার্কিটের সাথে অন্য কোনো টপিক একদিন আলোচনা করা যায় কিনা। তো তোমাদের যদি মতামত এমন হয় তাহলে হচ্ছে অবশ্যই আমাকে জানাতে হবে। তো আজকে যদি এখানে আমরা কমেন্ট করো তাহলে আসলে খুঁজে পাবো না কমেন্টগুলো আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে ব্যাপারটা এরকম হয়ে যাবে যে ধরো তোমরা যেখানে কমেন্ট করো এখানে একদিনে প্রায় 200-250 প্লাস কমেন্ট হয়ে যায়, এতগুলো কমেন্টস পড়ার মতো কোনো সময় থাকে না আর কি, বা আসলে খুঁজেও পাওয়া যায় না কি কমেন্টস করতেছো। সেজন্য আমি তোমাদেরকে এনশিওর করতেছি যে ডিসি সার্কিটটা পুরাটা শেষ না হওয়া পর্যন্ত ফ্রি ক্লাস চলবে ইনশাল্লাহ। মানে এমসে যেহেতু আমরা বেশি ক্লাস দিতে পারলাম না, মানে আজকে সহ টোটাল যদি 6টা ক্লাস হয়, 6টা ক্লাসে ডিসি সার্কিটটা যদি শেষ নাও হয় তাহলে ডিসিটা শেষ করার পরে যদি তোমাদের কাছে মনে হয় যে ভাইয়া এসি মেশিনের কিংবা ডিসি মেশিনের পাওয়ার সিস্টেম বলো অথবা হচ্ছে ইলেকট্রনিক পার্ট অথবা ডিজিটাল ইলেকট্রনিক্স কিংবা কমিউনিকেশন পার্টের কোনো ক্লাস যদি তোমাদের কাছে ফ্রি নিতে মনে হয় আর কি, তাহলে আমাকে পার্সোনালি কিংবা হচ্ছে আমরা যখন প্রত্যেক দিনে তোমরা জানো যে ক্লাস শেষ করার পর হোমওয়ার্ক দেবো আর কি, ওই হোমওয়ার্কের সময় কমেন্টটা করো, তাহলে হচ্ছে আমি ওখান থেকে দেখে নিয়ে কোন পার্ট তোমাদের আসলে এর পরে আলোচনা করা দরকার অথবা 2-3টা ক্লাস দিলে তোমাদের ভালো হয়, মানে ওইগুলো ক্লাস আমি কীভাবে নেবো তোমাদের যদি দেখতে মনে চায় তাহলে তোমরা ওইখানে কমেন্ট করে দিও। এটা তোমাদেরকে বলে রাখলাম, শেষে আমি আরেকবার বলবো এই কথাটা। আচ্ছা, তাহলে আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাই। আমি প্রথমেই তোমাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। আমি জানি এটা তোমরা অনেকেই জানো, এখানে যারা ক্লাস করতেছো এরকম অনেকেই আছে, অনেক জিনিয়াস, তো তাদের জন্য যেহেতু কাজে লাগবে কারেন্ট ডিভাইডার রুল। এখন তোমরা অনেকেই হচ্ছে বোরিং হবা, চেষ্টা করো বোরিং না হতে আর কি, কারণ আমি হচ্ছে একটা কাজ করব এখানে, তোমাদের হচ্ছে নিত্য নতুন কিছু জিনিস অবশ্যই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যেটা তোমাদের কাজে দিবে আর কি। আচ্ছা, এখন ধরে নাও এটা একটা সার্কিট, এইটা হচ্ছে প্যারালাল সার্কিট। আমরা দেখতে পাচ্ছি, আমরা গতদিন শিখেছিলাম প্যারালাল সার্কিট কি। ধরো এটা R1 এটা R2, এই দুটা ব্রাঞ্চ কিন্তু প্যারালাল আছে, আমরা এটা জানি, এটা টোটাল ভোল্টেজ। এখন যদি আমরা টোটাল রেজিস্ট্যান্সের কথা বলি, আমরা এখান থেকে জানি যে টোটাল রেজিস্ট্যান্স ইকুয়াল টু হচ্ছে R1 প্যারালাল R2, এটা আমরা বের করতে পারি। ওকে, মোট রেজিস্ট্যান্সটা বের হয়ে গেলে এখানে আমরা মোট কারেন্ট বের করতে পারি, যেটাকে আমরা বলতে পারি আইটি। তো সেক্ষেত্রে আইটি ইকুয়াল টু হবে টোটাল ভি ডিভাইডেড বাই আরটি, তাই না? টোটাল কারেন্ট বের হয়ে যাবে আর কি, যেহেতু আমরা কারেন্ট ইকুয়াল টু জানি ভি ডিভাইডেড বাই আর। তোমাদের এই সূত্রগুলো আর কিন্তু আমি পড়াবো না আর কি, এগুলো খুবই সিলি সূত্র, ওহমসের ল থেকে পাওয়া যায়। বাট যদি কোনো তোমাদের প্রশ্ন থেকে থাকে ওহমস ল নিয়ে বা কিছু জানার থাকে, যেমন ওহমস ল অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, টেম্পারেচার পরিবর্তন হলে ওহমস ল কাজ করে না, এসির ক্ষেত্রে কাজ করে না, এই টাইপের কোনো প্রশ্ন থাকলে আমাকে করবা। আর সাধারণত যেগুলো খুবই 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 নর্মাল জিনিস, এগুলো কিন্তু সাধারণত আমি আলোচনা করবো না। তো আই ইকুয়াল টু যেহেতু জানি ভি ডিভাইডেড বাই আর, তো সেক্ষেত্রে কারেন্ট আমারটা বের হয়ে যাবে। এখন কারণ এখানে দুইটা প্রবাহিত হবে, একটা কারেন্ট এপাশ দিয়ে প্রবাহিত হবে, নাম হচ্ছে I1, এপাশ দিয়ে প্রবাহিত হবে, নাম হচ্ছে I2। এই যে I1 কারেন্ট আমরা বের করব, এটাই মূলত হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট। তো সেজন্য আমি শুরুতে একটা তোমাদেরকে সূত্র লিখে দিচ্ছি, যেমন ব্রাঞ্চ কারেন্ট ইকুয়াল টু, আমাদের লজিক হচ্ছে টোটাল কারেন্ট ইন্টু, যেটা বাংলা লিখলে তোমার পুরাটা সুবিধা হতো তোমাদের জন্য, বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ওই শাখা দুটির রেজিস্ট্যান্সের যোগফল। এইটা হচ্ছে ব্রাঞ্চ কারেন্টের সূত্র। তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি, দেখো আমি তোমাদেরকে বলি, যদি আমি I1 লিখি এখানে, অনেকেই বুঝতে পারছো অলরেডি যে টোটাল কারেন্ট হচ্ছে আইটি, মোট কারেন্ট, টোটাল কারেন্ট যেহেতু মোট কারেন্ট আইটি, I1 যদি আমরা বের করি তাহলে আমাদের কাছে বিপরীত শাখার যে রেজিস্ট্যান্স বলতেছে, বিপরীত শাখা মানে এই শাখাটা। এখন বিপরীত শাখা বলতে কোনটা বুঝবো, এইটা তো মনে করো মাত্র দুইটা ব্রাঞ্চ, একটা R1 আর একটা R2, তাইলে বোঝা যাচ্ছে যে এটার বিপরীত শাখা হচ্ছে এটা, এটার বিপরীত শাখা এটা। যদি বেশি হয় তাহলে কি হবে, এটা একটা প্রশ্ন আর কি। আচ্ছা, এত দূরকে দেখা যায়? হ্যাঁ, পিছনের দিকে দেখা যাবে। তাহলে আমি যদি এখানে এবার ড্র করি, ধরো একটা একটু বড় সড়ো করে ড্র করি আর কি। ধরো এখানে একটা ব্রাঞ্চ দিলাম, এরপরে এখানে একটা ব্রাঞ্চ দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা ব্রাঞ্চ দিলাম, এখানে একটা ব্রাঞ্চ দিলাম, এবার অনেকগুলো ব্রাঞ্চ হলো আর কি। এখানে একটা টোটাল ভোল্টেজ আমরা পাঠাচ্ছি, ধরো টোটাল ভোল্টেজের নাম যদি V1 হয়, এটা যদি আমি বলি R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5 মনে করো আর কি। তাহলে এবার কী হবে দেখো, ধরো মোট কারেন্ট যদি আমরা এখানে বলি যে আইটি যাবে, তাহলে এখানে একটা কারেন্ট প্রবাহিত হবে, এটাকে আমরা বলতেছি I1। তাহলে I1 ইকুয়াল টু কত হবে, I1 ইকুয়াল টু আমরা যদি বের করতে চাই তাহলে সূত্র হচ্ছে এবার মোট কারেন্ট কত, আইটি ইন্টু আমাদের সূত্র বলতেছে বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে বিপরীত শাখা কোনটা দেখো তো, R1 ছাড়া, R1 এর বিপরীত শাখা R2,
এখন R2 সাথে কানেকশন আছে কার কার, R3 এর আছে, R4 এর আছে, R5 আছে, অর্থাৎ R2 দিকে কারেন্টটা যাবে, এই কারেন্টটা R3 R4 R5 সবাই পাবে। তার মানে বিপরীত শাখা নট অনলি R2, বলতে পারি আমরা বিপরীত শাখা হচ্ছে এইটা 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 এটা পুরাটা। তাহলে আমি কী লিখবো উপরে, এরকম লিখবো আর কি, যে R5 যোগ R4, যেহেতু দুটো সিরিজে আছে, এর সাথে প্যারালাল কত আছে R3, এটা আমরা শিখছি কীভাবে প্যারালাল, তাই না? এর সাথে সিরিজ কি হবে, এর সাথে সিরিজ হবে হচ্ছে R2। এবার এটা তাহলে বিপরীত শাখা গেল পুরাটা, আর নিচে কি বলা হচ্ছে দেখো, ওই দুই শাখা রেজিস্ট্যান্সের যোগফল। ওই দুই শাখা মানে কি, বিপরীত শাখা বলতে যে পুরা শাখাটা যেটা লিখলাম মাত্র, তার মানে যেটা উপরে লিখছি এটা পড়ে নিচে আবার, তার মানে R5 প্লাস R4, এর সাথে প্যারালাল হবে R3, এর সাথে মূলত যোগ হবে R2। এটা উপরের বিপরীত শাখা যোগ নিজের শাখা, নিজের শাখা মানে যেটার কাজ করার কথা R1 এইটা। এখন এইটা গেল একটা কাহিনী। হ্যাঁ, এবার ধরো যদি আমি অন্য কোনো কিছু চিন্তা করতাম, ধরো R1টা কেউ এভাবে না চিন্তা করে I1টা যদি এদিকে চিন্তা করতো, মনে করো সে I1 এখানকার বের করবে, এখানকার I1 বের করবে, ওইটাই তার কাছে I1, তাহলে I1 ইকুয়াল কত হতো, উপরে কী হবে দেখো, মোট কারেন্ট হচ্ছে IT, বিপরীত শাখা কিন্তু অনলি এবার R1, এটা কিন্তু নিজের শাখা, মানে আমরা যখন এই পাশে কারেন্টটা নিয়ে যাচ্ছি ওটা আমাদের নিজের শাখা হয়, তাহলে এই নিজের শাখার সাথে কাউন্ট যুক্ত আছে এইটার পরে এইটা এইটা এইটা, তার মানে এটা নিজের শাখা, তার মানে বিপরীত শাখা অনলি R1, তাহলে সেক্ষেত্রে বিপরীত শাখা অনলি R1। নিচে কী হবে তাহলে, বিপরীত শাখা R1 আর নিজের শাখা কি R2 শুধু, নাকি R2 সাথে R3 R4 R5 সবাই যুক্ত আছে, এরা সবাই আছে, তার মানে এরাও যুক্ত হয়ে যাবে। কীভাবে, R5 প্লাস R4 দুইটা সিরিজ, এর সাথে প্যারালাল হচ্ছে R3, এর সাথে যোগ হবে R2, তার সাথে যোগ হবে R1। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি কি আমাদের কাছে যে বিপরীত শাখা বলতে আমি একেবারে সহজ করে দিচ্ছি। বিপরীত শাখা বলতে আমরা বুঝবো আমরা যেই সময়ে যেদিকে যাচ্ছি ওইটা নিজের শাখা, ওইটা ছাড়া বাকি যা আছে ওইটা হচ্ছে বিপরীত শাখা, সহজ করে মনে রাখার উপায়। এখন ধরো আমি যদি অন্য কিছু বলি, যেমন এখানে ধরো একটা I1, এখানে I1 কারেন্ট আছে, মনে করো এটা I2 কারেন্ট, এই যে I2 কারেন্ট, ধরো এটা I2, তাহলে আমি এখন I1 থেকে I2 বের করতে পারবো। কীভাবে দেখো, টোটাল কারেন্ট যদি হচ্ছে আমার কাছে I2 যদি বের করি, এটা I2টা এভাবে বের না করে সহজ করে বের করা যাবে। I2 যদি মোট কারেন্ট হয় বিয়োগ যদি আমরা I1 করি, তাহলে আমরা I2 কারেন্টটা পেয়ে যাবো। এক কথা এই কারেন্ট থেকে এটা কারেন্ট বিয়োগ করলে I2 পাবো। এটা কোথেকে পাইলাম, এটা আমরা KCL থেকে পাবো। আমি KCLটা পুরোটা লিখবো না, যা একবার তোমাদেরকে বলে দিচ্ছে। KCL মানে হচ্ছে কার্শফস কারেন্ট ল, KCL কার্শফস কারেন্ট ল, এটা একজন বিজ্ঞানী নাম কার্শফস। তো উনি কী করেছেন, উনি একটা ল দেখিয়েছেন, যে লটা আমাদের কারেন্টের ক্ষেত্রে তো একেবারেই অ্যাপ্রুভড অবশ্যই, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ল দেখিয়েছেন। এটা হচ্ছে এরকমটা, মনে করে এটা একটা জাংশন বা পয়েন্ট, এই পয়েন্টটা ধরো এভাবে অনেকগুলো তার আসছে। এখন ধরে নাও কারেন্ট এপার দিয়ে ঢুকছে, এপার দিয়ে বের হয়েছে, এপার দিয়ে ঢুকছে, এপার দিয়ে বের হয়েছে, এপার দিয়ে আবার ঢুকছে, এপার দিয়ে বের হয়েছে। তাহলে উনি বলতেছেন যে এই পয়েন্টে বা এই জাংশনে যতগুলো কারেন্ট আসছে আর যতগুলো কারেন্ট বের হয়েছে দুই দিকের যোগফলটা সমান। মানে ধরো এখানে কারেন্ট ঢুকছে I1, কারেন্ট বের হয়ে গেছে I2, আবার কারেন্ট ঢুকছে I3, কারেন্ট বের হয়ে গেছে I4, কারেন্ট ঢুকছে I5, কারেন্ট বের হয়ে গেছে I6। তার মানে কারেন্ট ঢুকছে কারা কারা, I1 ঢুকছে। এই তীর চিহ্নটাতে তুমি যদি কলমটা ধরে রাখো, তাহলে কলমটাতে গিয়ে বাড়ি খাবে কে দেখো, মানে গিয়ে বাড়ি খাবে I1, গিয়ে বাড়ি খাবে I3, গিয়ে বাড়ি খাবে I5। তাহলে I1, I3, I5 এদেরকে যোগ করলে যা হবে, আর যারা বের হয়ে গেছে অর্থাৎ I2, I4 আর I6, এই তিনটা কারেন্ট সমান, অর্থাৎ এদের যোগফল এবং এদের যোগফল সমান। তার মানে দাঁড়াচ্ছে ধরো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে কতটুকুন কারেন্ট ঢুকছে আর কতটুকুন বের হয়েছে, দুটো সমান। তাহলে আমি এরকম বলতে পারি না এখান থেকে, দেখো KCL এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে এরকম বলা যেতে পারে এটার ক্ষেত্রে যে IT হচ্ছে মোট কারেন্ট, আর এখানে যে দুটা কারেন্ট বের হয়ে গেছে, একটা I1 একটা I2। তার মানে এখান থেকে যদি আমি I2 বের করি, IT মাইনাস I1, তাহলে একটা কারেন্ট পাইলে কিন্তু আমি আরেকটা কারেন্টও পেয়ে যাচ্ছে। ওকে, আমি আরেকটুখানি ওইটা দিয়ে অ্যানালাইসিস করে দিই, তোমাদেরকে সুবিধা হবে। কথা শুনতে সমস্যা হলে বলবো আমাকে। আচ্ছা, কয়েকজন কমেন্ট করেছে অলরেডি যে ঝিঝি পোকার শব্দ মনে হচ্ছে, জানালা লাগিয়ে দিয়েছি ভাই, জানালাটা খোলা ছিল সেজন্য ঝিঝি পোকার শব্দ শুনতে পেয়েছেন। আলমিজান হৃদয়, ধারাবাহিকভাবে শেষ করাটাই ভালো ভাইয়া, ডিসি একদম শেষ করে অন্য টপিকে গেলে ভালো হয়। ওকে, হ্যাঁ ডিসিটা আমি ওটাই বললাম আর কি, যে ডিসিটা আমি চেয়েছিলাম যে ডিসিটা যারা ফ্রি ক্লাস করবে তারাও যেন ডিসিটা কমপ্লিট করে নিতে পারে। সো ডিসি ক্লাস যতদিন শেষ হচ্ছে না ততদিন ফ্রি ক্লাস চলবে, আর অনেক বেশি ক্লাস অবশ্যই লাগবে না। এই মাসেই 5টা ক্লাস যদি হয় আজকে সহ, মোটামুটি শেষের দিকেই চলে যাবে অথবা লাস্ট ইন্ডে গিয়ে থাকবে।
আর এরপরে তোমরা কি চাও, মানে কোনটা চাও? ধরো তো তোমাদের এরকম মনে হতে পারে যে ভাইয়া আসলে শুধু ডিসিটা করা তো আমরা বুঝলাম না, ক্লাস কেমনে হবে, তো অন্য দুই একটা টপিকের উপর দুই একটা ক্লাস দেন। তো সেক্ষেত্রে হচ্ছে চেষ্টা করবো যে তোমাদেরকে দেওয়ার, কী বলে, এসি মেশিন যদি মনে করো, ট্রান্সফরমার অনেক কঠিন লাগে, ইন্ডাকশন মোটর আছে, সিনক্রোনাস জেনারেটর আছে বা অল্টারনেটর আছে, ডিসি মেশিন অর্থাৎ ডিসি জেনারেটর আছে, ডিসি মোটর আছে, অথবা এসি সার্কিট আছে, পলিফেজ আছে, এরপরে পাওয়ার সিস্টেমে গিয়ে টিডি আছে, টিডি অবশ্য অনেক সহজ লাগে, মেজারমেন্ট আছে, মেজারমেন্ট পরীক্ষা লাগে না, তারপরে সুইচ গিয়ার অ্যান্ড প্রোডাকশন আছে, এটা পরীক্ষায় খুবই প্রশ্ন আসে এখান থেকে, ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, কমিউনিকেশন আছে, এগুলোর মধ্যে যদি কিছু লাগে তাহলে হচ্ছে বলবা আর কি। হ্যাঁ, আমার একজন কমেন্ট করেছো, রাতুল হাসান রনক মনে হয়, লিখছে তো ভাই আমি ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে পড়ি, ও তো ট্রান্সফরমারে কিছুই বুঝবে না, এখন তুমি তো ডিসি সার্কিট ছাড়া কিছুই দেখবা না। তো সেক্ষেত্রে তোমার কাছে যদি মনে হয় যে না আমি পঞ্চম সেমিস্টারে বা চতুর্থ সেমিস্টারে গিয়ে যখন এসি মেশিন পড়বো তখন ট্রান্সফরমারটা কেমন হবে, তো সেক্ষেত্রে ট্রান্সফরমারটা ধারণা তুমি আগেই নিয়ে রাখতে পারো। আরেকটা মজার ব্যাপার আমার সেদিন বলতে ভুলে গেছিলাম, যে যারা হচ্ছে ফার্স্ট ইয়ারে আসো এখন বা প্রথম পর্বে আসো, তারা দেখো সপ্তম পর্বে বা চতুর্থ পর্বে বা তৃতীয় পর্বে বা পঞ্চম পর্বে গিয়ে সাবজেক্টগুলো পাবা, ওই সাবজেক্টে যেগুলো টপিক এখানে হয়ে যাবে, এই টপিকগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার থাকবে আর কি, ঝকঝকা হয়ে থাকবে আর কি। নীরব ভাইয়া কমিউনিকেশনটা পড়ান না, আল্লাহ বাঁচাও। ঠিক আছে, কমিউনিকেশন তোমাদের সপ্তম পড়বে, হ্যাঁ একেবারে শেষের দিকে আর কি। জয়ন্ত সিনহা ভাই এসি শুরু করেন, আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়ে পরে কথা বলবো, হ্যাঁ কী শুরু করবো এটা নিয়ে পরে কথা বলবো, আমি জাস্ট কমেন্টগুলো দেখতে আসলাম যে তোমাদের শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। এখন যেটা গেল এটা তোমরা অলরেডি মনে হয় বুঝছো আর কি, তুলতে হলে পরে তো তুলে নিবাই, কীভাবে তুলবা এটা তোমাদেরকে বলা আছে আগে থেকে। ওকে, এখন যেটা করবো এটা হচ্ছে একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখাই বাকিগুলো কেমন হবে। তাহলে ধরো এখানে I2 কারেন্ট গেল, এখন I2 কারেন্ট যাওয়ার পরে দুইটা রাস্তা, তাই না, একটা হচ্ছে এইদিকে, এটা ধরো I3 যদি আমি বলি, আর এদিকে একটা যদি কারেন্ট আসে এটাকে যদি I4 বলি, তাহলে ধরো আমি যদি I3 বলি, এবার দেখো I3 ক্ষেত্রে আবার কি সূত্রটা এরকমই যে মোট কারেন্ট, কিন্তু এবার মোট কারেন্ট কিন্তু IT লিখলে হবে না, কারণ দেখো এই যে I3 কারেন্টটা এখান থেকে বের হয়েছে, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে মোট কারেন্ট কথা ওইটা দেখতে হবে। তার মানে এই যে সূত্রটা আছে এই সূত্রটাকে এইরকম বললে ভালো হয় যে আগত মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, আর নিচে হচ্ছে দুই শাখার রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে আগত মোট কারেন্ট বলতে এখানে ঢুকতেছে I2, এবং বিপরীত শাখা দেখো এবার কিন্তু নিজের শাখা R4 আর R5 নিজেই, কারণ এইটা তারের সাথে কিন্তু এটা তো সংযুক্ত, মানে পুরোটা একটাই তার মানে এটা নিজের শাখা দুইটাই, আর বিপরীত শাখা অনলি R3, তার মানে R3 ডিভাইডেড বাই R3, আর যেহেতু এর দুজন মানে সিরিজে আছে তার মানে R5 আর R5 যোগ হয়ে যাবে। যেহেতু I3 বের হয়ে গেল, তাহলে I3 বের হইলে আমরা যদি I4 বের করতে চাই, তাহলে মোট কারেন্ট হচ্ছে I2 থেকে যদি আমরা I3টা বিয়োগ দিয়ে দিই, I4 যদি বের করি তাহলে I2 থেকে I3 বিয়োগ দিলে বের হয়ে যাবে। আর যদি কেউ মনে করে না I4 সে সরাসরি বের করবে, তাহলে তার জন্য কি সূত্র, মোট কারেন্ট মানে কি I4 এর কারেন্টটা যেহেতু এইখান থেকে আসছে, তার মানে এই ব্রাঞ্চে মোট কারেন্ট হচ্ছে I2 হচ্ছে মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখা, যেহেতু এবার নিজের শাখা এইটা, মানে তুমি এইদিকে আসবা, তার মানে তোমার কাছে বিপরীত শাখা এইটা, কিন্তু এটা বিপরীত শাখা কিন্তু না, কারণ কি, কারণ যেহেতু তুমি এখানে আসার আগেই এদেরকে কারেন্ট দিয়ে তারপর এখানে আসছো, তার মানে বিপরীত শাখা এরা কখনোই না, যাদেরকে কারেন্ট দাওনি তারা, তার মানে তুমি যখন এদিকে আসতেছো তখন কারেন্ট দিচ্ছ না এই দুইজনকে, তার এই দুজন বিপরীত শাখা, এরা হচ্ছে R4 প্লাস R5, আর নিচে কী হবে তাহলে R4 প্লাস R5, আর নিজের শাখা হচ্ছে R3, এটাও যোগ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি একটা শেষ সামারি তোমাদেরকে বলে দিচ্ছি। সামারিটা হচ্ছে এরকম যে আমরা যখন কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করব, নিয়ম হচ্ছে আমরা যেখানকার কারেন্ট বের করব ওই কারেন্টের যে ব্রাঞ্চ আছে বা নোড আছে, যে নোড থেকে মূলত হচ্ছে কারেন্টটা সাপ্লাই হচ্ছে, ওই নোডে আগত মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখা রেজিস্ট্যান্স। আর বিপরীত শাখা বলতে তুমি যেই মুহূর্তে যে শাখায় আসো ওই শাখা ছাড়া বাকি যা আছে সব কিছু বিপরীত, এবং যা আছে বলতে ওই মুহূর্তে যে কারেন্ট পাচ্ছে না, অবশ্যই সেটা পিছনেরটা হবে, সামনেরটা হয় না, কারণ সামনেরটাতে তুমি কারেন্ট দিয়ে তারপর আসো গেল। এরপরে হচ্ছে কি আমাদের যেহেতু বিপরীত শাখা রেজিস্ট্যান্স পেয়ে গেলা, এই বিপরীত শাখা রেজিস্ট্যান্সটা নিচে দেওয়ার পরে তুমি যে শাখায় আসো নিজের শাখা সহ যোগ করতে হবে, এটা হচ্ছে নিচে, তাহলে উপরে আর নিচে কীভাবে বোঝা গেল, এটা হচ্ছে মূলত কারেন্ট ডিভাইডার রুল। আর এইভাবে সামনে যেতে যেতে তুমি হচ্ছে একটার পর একটা ব্রাঞ্চ নিয়ে কাজ করলে মূলত ফাইনালি কাজ হয়ে যাবে। আশা করি বুঝতে পারার কথা, দু একটা অঙ্ক করলে আরও ক্লিয়ার হবে। এটা গেল মূলত এতক্ষণে ফর্মুলা। তোমরা যদি কেউ ভুলে গিয়ে থাকো তাহলে এখান থেকে দেখে নিলেই পারবা আর কি। আচ্ছা, তোমরা যে এখনই কমেন্ট করতেছো, হ্যাঁ অনেকে, যে ভাইয়া ডিসি মেশিন কেউ লিখছো, ইলেকট্রনিক কেউ লিখছো হচ্ছে, আরও জানি কী কী পার্ট লিখছো, যে
এগুলো এখন লিখেও না, হ্যাঁ এখন আসলে এতগুলো কমেন্ট না পড়তে পারবো না চাইলেও। তো এই জন্য বলতেছি, দেখো আমি আজকে রাতে 12টার মধ্যেই বা 12টা সাড়ে 12টা রাতের মধ্যেই আর কি তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, তোমরা তো জানোই। তো হোমওয়ার্ক দেওয়ার পরে, হোমওয়ার্কের পরে না আমি একটা কমেন্টের মানে কমেন্ট করার জন্য বলবো আর কি, যে তোমরা এখানে কমেন্ট করো যে কী ক্লাস চাও আর কি, বুঝছো? তারপরে ক্লাস নেওয়ার পরে তখন আমরা ঠিক করে নেব না আসলে কী করা যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখন একটা সরাসরি সার্কিট করাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে যে আসলে কারেন্ট ডিভাইডার রুলটা কেমনে কাজ করে আর কি, বা কীভাবে কাজ করে। একটা প্রথমের দিকে খুব ভারী কিছু না দিয়ে সহজ একটা সার্কিট দিই, যাতে হচ্ছে তোমরা বুঝতে পারো। অনেকে আছে অনেক ট্যালেন্ট, মানে এরকম সব পারো, এগুলো ঝকঝকা একেবারে কোনো সমস্যাই নেই। আবার অনেকে আছে একটু কম বুঝো, তাদের জন্য তো করতে হবে, সেজন্য হচ্ছে আমরা আস্তে ধীরে যাই সামনের দিকে একটু। আচ্ছা, প্রথমে একটা সহজ সার্কিট যেহেতু নিয়ে আসবো, একটা সহজ সার্কিটই প্রথমে নিয়ে আসি, তো তোমাদের জন্য সুবিধা হবে আর কি। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ RT অ্যান্ড E। এটা একটা সার্কিট ওরা দিয়ে রাখছে আর কি, সার্কিটটা আমি পুরোটা ড্র করি, তাছাড়া তো বুঝতে পারবা না। সার্কিট যদি ক্যালকুলেশন করতে চাও আমার সাথে তোমরা ড্র করতে পারো, কিন্তু করলে একসাথে হয়ে যাবে বলতে পারো। এইটা ওরা বলছে 2 ohms, এখানে দেয়া হচ্ছে 4 ohms, এইখানে দেয়া 6, এইখানে দেয়া 8 ohms, এখানে দেওয়া হচ্ছে 10 ohms, টোটাল এখানে দেওয়া হচ্ছে E। এখন ওরা বলতেছে যে এই ব্রাঞ্চে 5.5 অ্যাম্পিয়ার কারেন্ট আসলে টোটাল ইর মান কত। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ RT মানে টোটাল রেজিস্ট্যান্স, অ্যান্ড E মানে এখানকার EMF বা ভোল্টেজ। চলো আমরা তাহলে বের করি। আচ্ছা, এখন আমরা যদি মোট রেজিস্ট্যান্স বের করে নিই তাহলে সুবিধা হবে আমাদের জন্য। মোট রেজিস্ট্যান্সটা বের করে নিই। দেখো টোটাল রেজিস্ট্যান্স কত হবে বলো, 4 আর 2 কত 6, তাহলে আমি ডাইরেক্ট 6 লিখতেছি। এই দুটো যদি সিরিজ আছে 6 প্যারালাল এই 6, ওকে, এর সাথে প্যারালাল কত 8, যেটা হয়ে গেল যেহেতু এইটা দুইটা সিরিজ করে নিয়েছি একসাথে, প্যারালাল গেল, এবং এর সাথে যেহেতু সিরিজ 10, এটা 10 যুক্ত করতে হবে। কত আসে আমি এটা বই থেকে তোমাদেরকে বসাই দিচ্ছি। হ্যাঁ, ওটাতে মানগুলাও লিখে নিই। টোটাল ওরা লিখছে এখানে 134/11। আচ্ছা, আমি এটা ক্যালকুলেশনটা করে নিই, একটুখানি ধরো। একশত 34/11 12.81, তাই তো? যদি একজন করে নাও ঠিক আছে কিনা দেখো, সরি 12.181 এত হোমস। এটা গেল টোটাল RT আর কি গেল। এখন আমরা দেখি এখান থেকে কি করতে পারবো। এই যে মোট কারেন্টটা এদিকে আসে, দেখো এই কারেন্টটা কত আসে, দেখো 4 আর 2 এর ভিতর দিয়ে 5.5 অ্যাম্পিয়ার কারেন্ট আসে। তাহলে আমরা কি করতে পারি, এখানে চিন্তা করো যে এই ভোল্টেজটা কিন্তু বের করে নিতে পারবো, 4 আর 2 এর ভোল্টেজ। ওকে, তাহলে আমরা যদি এখন বের করি যে V4 + 2, এক কথায় এই দুজনে যদি ভোল্টেজ আমরা বের করে নিই কত হয় দেখো। মোট কারেন্ট কত 5.5, মোট কারেন্ট হচ্ছে 5.5, আর রেজিস্ট্যান্স কত 4 আর 2 এ, তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে 4 + 2, আমরা এটার মান বের করতে পারবো। আমি একটা ক্যালকুলেটরের কথা বলি এখানে। ভাইয়া আছেন ভাই, একটু ক্যালকুলেটর একটা কাইন্ডলি। জি, তাহলে আমরা এখানকার ভোল্টেজটা বের করে ফেলতে পারবো। এক কথায় 4 আর 2 এর ভিতরে দেখো 5.5 যদি হচ্ছে কারেন্টটা আমরা
মানে প্রেরণ করি এখানে, বা কারেন্ট যদি যাচ্ছে তাহলে দুইটা রেজিস্ট্যান্স দ্বারা গুণ করলে এর ভোল্টেজটা পেয়ে যাচ্ছে। গেল। এবার এর ভোল্টেজের সমান কি V6 এর ভোল্টেজ হবে না? দেখো তো চিন্তা করে, কারণ এই যে প্যারালাল যেটা আছে 6 এর সাথে এই 6 কিন্তু প্যারালাল, এটা হয়ে যাবে। জি, তাহলে হচ্ছে দেখো 4 2 6, এই 6 সাথে প্যারালাল দেখো কত, এই 6, তাই না? তাহলে আমরা যদি এটাকে প্যারালাল বলি তাহলে এর ভিতরে টোটাল কারেন্ট পাইলাম হচ্ছে, আমি এটা মানটা টোটাল বের করে দিই তোমাদেরকে, এন আসলো কত 6 প্যারালাল প্লাস 6 প্যারালাল প্লাস 8 প্যারালাল, এর সাথে যুক্ত হচ্ছে কত 10, হ্যাঁ 12.181, ঠিক আছে এটা। আর এর সাথে মূলত গুণ হচ্ছে, যেহেতু মোট রেজিস্ট্যান্স এটা বের হয়ে আছে, এবার আমরা এখানকার ভোল্টেজটা বের করে দেখি কত আসে। তাহলে 5.5 ইন্টু হচ্ছে 6, টোটাল আসে 33 ভোল্ট। এখানে এটা টোটাল ভোল্টেজ 33 ভোল্ট, তার মানে এর ভোল্ট যদি 33 ভোল্ট হয় তাহলে এর সাথে এটা প্যারালাল আছে, তার মানে এর ভোল্টেজ 33 ভোল্ট হবে, ঠিক কি না? তাহলে আমরা I6টা বের করে নিতে পারবো। I6 বলতে এখানকার কারেন্ট আমরা বলতেছি I6, তাহলে আমি I6 বের করলে হবে টোটাল কারেন্টের, এর কারেন্ট কত হবে চিন্তা করো একটু। টোটাল কারেন্ট আসবে 33 হচ্ছে টোটাল ভোল্ট, ডিভাইডেড বাই হচ্ছে রেজিস্ট্যান্স 6, ডিভাইডেড বাই 6, ডিভাইডেড বাই 6, 5.5 অ্যাম্পিয়ার কারেন্ট এখানেও আসে। ওকে, আচ্ছা এখানে অবশ্যই আরেকটা বোঝার ট্রিক্স ছিল, আমি ট্রিক্সটা একটু পরে বলতেছি। দেখো যে এখানকার কারেন্ট যদি 5.5 অ্যাম্পিয়ার হয়, আর এর কারণটা 5.5 আসার কারণ হচ্ছে কি, দেখো এর ভোল্টেজ কত, এর ভোল্টেজ 33 না, আর এর ভোল্টেজ কত 33, তো এখন এরও ভোল্টেজ যদি 33 হয়, এরও যদি রেজিস্ট্যান্সও 33 হয়, তাহলে 5.5 অ্যাম্পিয়ার আসবে। এই জন্য দুটা মান কিন্তু একই। আচ্ছা এত অ্যাম্পিয়ার আসলো। এবার আমরা I8 বের করি। I8 কত হবে বলো? I8 এর ভোল্টেজ কত হবে? দেখো যেহেতু এর ভোল্টেজ 33, এর ভোল্টেজ 33, তাহলে এর ভোল্টেজ কত 33ই হবে, তার মানে I8 হবে 33 ডিভাইডেড বাই 8। আবার এর কারেন্টের কারেন্ট কিন্তু সমান হবে না, তার মানে 33 ডিভাইডেড বাই 8 করলে আসে 4.125 অ্যাম্পিয়ার। ওকে, তার মানে এর কারেন্ট আর এর কারেন্ট বের হয়ে গেল। তাহলে আমি এখানকার কারেন্ট বের করতে পারবো, এটা তো মোট কারেন্ট, তাই না? এই যে যাওয়া কারেন্টটা মোট কারেন্ট, তাহলে আমি মোট কারেন্ট ইকুয়ালটা কী বলতে পারবো? এই যে এদিক কত গেছে, এটা গেছে 5.5, এদিকে আসছে 5.5, এদিকে আসছে, এই তিনটা কারেন্ট যোগ করলে তো এটা সমান হবে। তাহলে আমি যোগ করে দিই, আমি লিখে দিই একবার, হ্যাঁ মানটা, তাহলে I8 I6 প্লাস 4.2, 4 প্লাস 2, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 5.5 না, 5.5 প্লাস 5.5 প্লাস হচ্ছে 4.125, তিনটা কারেন্ট, তার মানে 11 প্লাস হচ্ছে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে আসে 15.125 অ্যাম্পিয়ার। এটা মোট কারেন্ট আসছে, খেয়াল করো। তাহলে আমি যদি বলি টোটাল ই কত হবে, তাহলে ই ইকুয়ালটা আমরা কি বলতে পারবো, এই ই বা ভির মতো করে IT ইন্টু RT। তাহলে আইটির মান কত দেখো 15.125 ইন্টু RT কত আসছে, RT কই, RT যে 12.128, 12.181 কত আসে তাহলে দেখি, ইন্টু হচ্ছে 12.181, টোটাল যোগ গুণ করলে আসে 184.23 ভোল্ট। এই যে এর মান আমরা বের করে ফেললাম। তাহলে দুইটা অ্যান্সার, একটা হচ্ছে RTর মান, এই যে এখানে RTর মান এটা, যেটাতে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স আসছে, আর এখানে টোটাল ভোল্টেজ আসছে। আশা করি বোঝার কথা যে তোমরা হচ্ছে আমরা কি করে কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করলাম। এখন কারেন্ট ডিভাইডার রুলটার অ্যাপ্লাইটা এই জায়গাতে দেখো, খেয়াল করে, এই যে এই কারেন্ট যেটা আসছে, এই কারেন্ট আর এই কারেন্ট কিন্তু যুক্ত করার পরে এটা আসছে, তাই না? যেহেতু আমরা প্যারালাল আর কি, তাহলে আমরা একটা জিনিস আগে থেকেই জানি যে প্যারালালে হচ্ছে ভোল্টেজগুলো সমান, আর সিরিজে হচ্ছে কারেন্ট সমান। আর প্যারালালে ভোল্টেজগুলো ভাগ হয়ে যায়, আর সিরিজে ভোল্টেজগুলো, প্যারালালে হচ্ছে কারেন্টগুলো ভাগ হয়ে যায়, আর সিরিজে হচ্ছে ভোল্টেজগুলো ডিভাইড হয়ে যায় বা ভাগ হয়ে যায়। তোমরা এটা বুঝতে পারলে দেখো, আমি পরবর্তী সার্কিটে চলে যাব। এর থেকে একটু ক্রিটিক্যাল সার্কিট নেবো, এই সার্কিটটা বেশি সহজ ছিল আর কি। আচ্ছা, আমি তোমাদেরকে একটুখানি ক্রিটিক্যাল সার্কিটের দিকে নিয়ে যাব। তো তার আগে আমাকে একটুখানি এনশিওর করো তো তোমরা এই সার্কিট কি বুঝছো এটা, নাকি আর একটু সহজ সার্কিট একটা যেটা করাবো আর কি। জি, তোমরা যারা বুঝছো তারা তো বুঝছো যে হচ্ছে তাহমিনা তানিয়া, জি ভাই আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি বলছিলাম কি যে সার্কিট কি সহজ হয়ে যাচ্ছে, আর কঠিন করাবো নাকি আর একটা সহজ সার্কিট করাই দেবো আগে? যারা দেখতেছো তারা একটু বলো।
মানে এরকম হতে পারে যে অনেক স্টুডেন্ট আছে যে ভাইয়া আরও সহজ হচ্ছে করান কয়েকটা, আর অথবা যদি মনে করে এখানে যারা মানে দেখতেছে ক্লাস তারা যদি মনে করে থাকো যে ভাই এগুলো খুবই ছিলিও অঙ্ক, আর একটু কঠিন কঠিন দেখে কিছু একটা করান আর কি, তাহলে আমি একটুখানি কঠিনের দিকে চলে যাবো আর কি। কঠিন করেন, ওকে, একজন বলেছে কঠিন করেন। আর কেউ আসো কিছু বলার? আরেকটাতে করাবো বানজিল হোসেন ভাই, আরেকটা করাবো, হ্যাঁ, কিন্তু বলেন যে কঠিন নাকি সহজের দিকে যাব? সহজ মানে ইজির দিকে যাবো নাকি আরেকটু হচ্ছে কঠিন দিকে যাবো? জটিল সার্কিট করাবো? এই নীরব আবার কমেন্ট করছে, না ভাই একটা সহজ, এটাই সহজ। না না, হ্যাঁ এটা তো সহজ গেছে ভাই, বুঝলাম, কিন্তু আর একটু কঠিনের দিকে যাবো নাকি সহজ করবো এরকম জিজ্ঞেস করছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, ক্রিটিক্যালগুলো করেন। হ্যাঁ সবাই মনে হয় ক্রিটিক্যালের দিকে, তাহলে আমি ঠিক আছে, আমি ক্রিটিক্যালের দিকে যাচ্ছি একটুখানি। ওকে, কঠিন দেখে করাবো বলতে একটুখানি কারেন্ট ডিভাইডারের জঞ্জাল আছে এরকম টাইপের কিছু একটা করাই। ওকে, যেখানে কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার দুটো অ্যাপ্লাই করতে হচ্ছে, প্রায় এরকম সার্কিট। ওকে, ডুয়েটে আসছে এই টাইপের একটা অঙ্ক করি, হ্যাঁ, তাহলে হচ্ছে তোমাদের জন্য একটু মজাও লাগবে দেখতে আর কি। একটুখানি সার্কিটটা বড় হবে। প্রবলেম, প্রশ্নটা হচ্ছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আই। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আই। আচ্ছা এই সার্কিটটা মনে হয় ডুয়েটে আসেনি, এটা অন্য একটা সার্কিট হওয়ার কথা। ঠিক আছে, আমি করি অঙ্কটা, যেহেতু অঙ্কটা কঠিন আছে একটুখানি। এটা একটা ব্যাটারি দিয়ে রাখছে আমাদেরকে, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে রাখছে টোটাল 4 ohms। এখানে কিন্তু ক্রিস ক্রস করা মানে উপর দিয়ে নিয়ে দিয়েছে, এটা ভিতর দিয়ে কিন্তু না। এটা 4 ohm, এটাও 4, সবই 4 দেখতেছি। এটাও 4, এটা বসে 6, এটা 2 ohms, এখানে একটা শর্ট লাইন করে দিয়ে রাখছে। আইটা বলছে ওরা এখানে, এর আই কত হবে এটা বলতেছে আর কি। তো টোটাল ভোল্টেজ এখানে 12 ভোল্ট, এখানে 4 6 2, ওকে, বাকি সব কিছু ঠিকঠাক। আচ্ছা এখানে একটা 3 দিয়ে রাখছে, এটা শর্ট না, এটা 3 ohms। ওকে, এটাও হোমস আর কি। তো আমাদের এই আয়ের মান বের করতে বলা আর কি। তখন আমরা কী করবো এখান থেকে একটু দেখি। প্রথমত দেখো আমরা যেটা করব বা যেটা ঝামেলা হচ্ছে আমাদের এখানে, যে এই যে একটা রাস্তা দেওয়ার পরে আমরা না বুঝতে পারতেছি না কে সিরিজ কে প্যারালাল। চিন্তা করো, আমাদের কিন্তু পয়েন্ট মাত্র লাগতেছে এখানে। তাহলে আমরা এইটুকুন বুঝতে পারতেছি যে এই যে 12-এর পরে 4টা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু এরপরে 4 এখানে আছে, 4 4 8, এটা দুইটা সিরিজ বোঝা যাচ্ছে। এই 4 কিন্তু 8, তাই না? এই 4 এই দিকেরটা, আর এই 4 বোঝা যাচ্ছে, আর এই 6-এর সাথে এই 2, তারপরে এই 3 কীভাবে আসে বুঝতেছি না। তাহলে একটা কাজ করি আমরা, দেখো এটা যদি এ পয়েন্ট নেই, এটা যদি বি পয়েন্ট নেই, তাহলে এই পর্যন্ত এটা এ পয়েন্ট আর এটা পর্যন্ত বি পয়েন্ট। তাহলে আমরা এই পর্যন্ত যেটুকুন পাইলাম, আমি যদি সরাসরি এখন এই সলিউশনের দিকে চলে যাই, এরকম হবে। এটা হচ্ছে টোটাল 12 ভোল্ট, এটা প্রান্ত, এটা বি প্রান্ত, গেল এই পর্যন্ত। এবারে বি থেকে কত আছে? 4, এ থেকে বির মাঝে আছে হচ্ছে 4, এই 4 হোম চলে গেল। এবার দেখি কী কী আছে। হ্যাঁ, এবার কিন্তু নতুন করে পয়েন্ট নেওয়া আসতেছে। দেখো এই পাশে যেহেতু এরপরে একটা ব্রাঞ্চ পড়ছে, মানে বি বলতে পারবো না, বি তো চলে গেছে আগে, তাহলে নতুন একটা পয়েন্ট বলি। ধরো একটা পয়েন্টটাকে সি বলি। এটা যদি সি বলি, এই পর্যন্ত কী হবে? সি হবে। এই পর্যন্ত এটা কী হবে? এটাও সি হবে। এই পর্যন্ত এখানে আসবে, তাও কী হবে? সি হবে। তার মানে দেখো তো খেয়াল করে যে এ বির পরে সবই সি পয়েন্ট, সি ছাড়া কিছুই নাই, তাই কি না? তাহলে এ বির পরে যদি সি পয়েন্ট হয়, তাহলে আমি এরকম করতে পারি যে এই যে সি পয়েন্টটা বির সাথেও কানেক্টেড, এর সাথেও কানেক্টেড, ভেজাল না? তাহলে দেখো আমরা যদি এ বলি এটাকে, এটা যদি বি বলি, তাহলে সি পয়েন্টটা মাঝে কোথাও লাগবে। এই যে মাঝেখানে দিলাম সি পয়েন্ট, এটা সি পয়েন্ট পুরাটা এখানে দিলাম মাঝখানে। কেন? কারণ সির সাথে যদি বিরও কানেকশন আছে, এরও কানেকশন আছে। এখন দেখি এ থেকে কে কে আছে। এ থেকে আছে 6, তাহলে এ থেকে আছে 6, এ থেকে 6 লিখে নেই। এ থেকে সির ভিতরে আছে 6, গেল। এবার দেখো এ থেকে সির ভিতরে আছে কোথাও 4, এ থেকে সির ভিতরে আছে, এটা একটু সোজা করে নিই। এ থেকে সির ভিতরে যেটা পুরাটা এ তার, এ থেকে সির ভিতরে আছে 4, তাহলে এ থেকে সির ভিতরে গেল 6, এ থেকে সির ভিতরে গেল 4। এবার আসো বি থেকে আসো, বি থেকে সির ভিতরে কত আছে? এই 4 আর 4 8 না? তাহলে বি থেকে সির ভিতরে আছে 4 4 8, আমি একসাথে লিখে দিলাম 8। আর বি থেকে সির ভিতরে দেখো কত? বি থেকে সির ভিতরে কত? 2, তাহলে বি থেকে সির ভিতরে আছে 2 গেল।
এবার দেখো সি থেকে সির ভিতরে কত 3, এই সি থেকে সির ভিতরে 3টা লিখি নাই কেন বলো তো? তোমাদের মনে থাকার কথা যে একই পয়েন্টের ভিতরে কোনো রেজিস্ট্যান্স কখনো হয় না, সেটা হয়ে যায় শর্ট। তাহলে সি থেকে সির ভিতরে কোনো রেজিস্ট্যান্স এর জন্য পড়ে নাই। এখন আমাদেরকে বলছে কি দেখো আই মানটা বের করতে, এটা তো সি থেকে সির ভিতরে কারেন্ট বের করবো। এখন কারেন্টটা কোন দিকে, এইদিকে নাকি এইদিকে, এটা জানতে হবে। তাহলে বুঝো একটুখানি যে কোন দিকে। দেখো 6 যেখানে শেষ আর 2 যেখানে শুরু, তাহলে 6 শেষ 2 এর শুরু থেকে, তাহলে 6 শেষ হচ্ছে এখানে আর 2 শুরু হচ্ছে এখানে, তার মানে 6 শেষ করে 2 এর শুরুর দিকে গেলে এইদিকে কারেন্টটা বের করতে বলছে। এটা কিন্তু একটুখানি ক্রিটিক্যাল। এই জায়গাটা অনেক সময় অনেকে ভুলে যাও, অনেক ট্যালেন্ট স্টুডেন্ট দেখি যে পুরাটা বুঝে কিন্তু এখানে সেই ব্যাঞ্জাম বাঁধায়, কারেন্টটা কোন দিকে, এদিকে বের করবে না এদিকে বের করবে, ভাবার চাকা খেয়ে যায়। অনেকে আবার সারাটা বুদ্ধিমানের কাজ করে, 2টা কারেন্ট বের করার পর বুঝতে পারে কোন দিকে কারেন্ট বের হবে। তো তার থেকে আমি এটা সহজ করে দিচ্ছি। দেখো যেহেতু 6 যেখানে শেষ, এই আইটা কোথায়, 6 শেষ হওয়ার পরে 2 যেখানে শুরু সে পার দিয়ে ঢুকতেছিল, তার মানে 6 এখানে 2 এখানে, তাহলে 6 যেখানে শেষ 2 এর পর থেকে এই পার দিয়ে কারেন্ট আসতে আসতে, এটা হচ্ছে আই। এই মানটা আমাদেরকে বের করতে হবে। ওকে, আমরা বের করি, চলো মোট রেজিস্ট্যান্স আগে বের করি, দেখে কত আসে। মোট রেজিস্ট্যান্স কত হবে বলো? 8 আর 2 কিন্তু এখন প্যারালাল, তাই না? দেখো 2টা হচ্ছে, এই 2টা এখানে মাথা শুরু এখানে পা, আর এর মাথা শুরু পা, তার মানে 2টা কিন্তু প্যারালাল হচ্ছে, তার মানে 8 প্যারালাল 2 গেল। এর সাথে দেখো 4 প্যারালাল 6, 4 প্যারালাল 6 হলো না? 4 প্যারালাল 6 হয়ে গেল। এই 2টা মিলে যখন একটা হবে, এই 2টা যখন একটা হয়ে যাবে তখন কি একটা লাইনের মতো হয়ে গেল না? তার মানে কি তারা হচ্ছে সিরিজ। ওকে গেল। এরপরে হচ্ছে কি দেখো যে 2টা, এই 2টা পুরাটা কমপ্লিট হয়ে গেল। এর সাথে প্যারালাল কত 4, তার মানে যা হলো প্যারালাল 4, এই তো শেষ না? এবার টোটাল রেজিস্ট্যান্স দেখি কত আসে। তাহলে এটা তোমরা একটুখানি নিচেরা করো, আর 2 গুণা 16 1.6, আর এটা আসবে 2.4, তার মানে 4 প্যারালাল করলে 2 আসার কথা বোধ হয়, সম্ভবত 2 আসবে। এটা অঙ্কটা তো এখানে করাও নেই, আমাকে করে ফেলতে হবে। তাহলে করে, হ্যাঁ 2 আসে, টোটাল আসে তাহলে 2 ওহমস। এটা বোঝার উপায় হচ্ছে কি দেখো, এই যে 8 দুগুণা 16, উপরে গুণ করা, উপরে হচ্ছে কত 8 দুগুণা 16, আর নিচে হচ্ছে 8 আর 2 10, তার মানে এখানে আসে 1.6। আর এটা যদি গুণ করো উপরে, উপরে গুণ নিচে ভাগ না, নিচে যোগ, তাহলে উপরে গুণ করলে হচ্ছে 4 6 24, আর নিচে 6 4 10, তার মানে 24কে 10 দ্বারা ভাগ করলে 2.4, 2.4 আর 1.6 যোগ করলে হয় 4, 4 আর 4 প্যারালাল করলে 2, এইভাবে 2 বললাম আমি আর কি। ওকে গেল। এবার যদি আমি মোট কারেন্ট বের করি, ধরো এখানকার মোট কারেন্ট আমি চাচ্ছি, এখানকার কারেন্ট যদি মোট কারেন্ট বলি, তাহলে ধরো এটাকে বললাম I1। I1 ইকুয়াল টু কত হবে বলো? মোট ভোল্টেজ হচ্ছে 12 ডিভাইডেড বাই 2, তার মানে 6 অ্যাম্পিয়ার গেল। এবার এখানকার কারেন্ট দরকার, তাই না? তো এখানকার কারেন্ট যদি আমি এটাকে বলি ধরো I3, তাহলে I2 যদি জানতে পারি তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে I3 পাবো, সহজ। ওকে, তাহলে আমি I2 দেখি বের করা যায় কিনা। এই যে I2 কিন্তু সহজে বের করা যাবে, কারণ 12 ভোল্টকে দেখানো আছে, যদি 2টা প্যারালাল। ক্লিয়ার? তাহলে আমি সেক্ষেত্রে বলতে পারবো কি I2 কত, 12 ভোল্ট এখানে আছে, এর সাথে প্যারালাল মানে এখানেও 12 ভোল্ট, 4 দ্বারা ভাগ করলে হচ্ছে এখানকার কারেন্ট পাচ্ছি 3 অ্যাম্পিয়ার, এখানকার কারেন্ট চলে আসলো। তাহলে আমি যদি I3 বের করি, এখন I3 এখনই বের করতে পারবো। I3 হচ্ছে টোটাল কারেন্ট এখানে আসছে 6, এখান থেকে 3 বাদ দিলে, তার মানে 3 বাদ দিলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসে I3 গেল। এবার এই পাশে আসো, তো আমাদের কাজ কি দেখো, এখানকার ব্যাপারটা এবার আসো, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে আমরা যেহেতু এইখানকার কারেন্ট বের করব, তার মানে 2টা কারেন্ট বের করতে হবে, যে কোনো হয় এইটা আর এইটা, কারণ এই 2টা বের করলেই এইটা বের হবে। এটা পাইপের মতো কাজ করে, এটা ওদেরকে বুঝাই দিলে এরকম হবে। মনে করো ধরো এটা একটা পাইপ, এই পাইপে পানি আসতেছে, এখন এই পাইপে কত পানি যাবে এটা বুঝবো কী করে? ধরো এই পাশে যদি প্রতিনিয়ত 10 লিটার করে পানি আসে প্রতি সেকেন্ডে, এই পাশে যদি 5 লিটার করে চলে যায় বা 7 লিটার চলে যায়, তাহলে বাকি 3 লিটার এদিকে চলে যাবে। এটা একটা সিস্টেম। আর একটা কাজ করতে পারি দেখি, যদি মনে করো ধরো এইভাবে একটা পানি আছে, মনে করো এখানকার পানি ধরো 5 লিটার, আর এখানকার প্রতি সেকেন্ডের পানি 8 লিটার, তাহলে কী হবে বলো? বাকি 3 লিটার পানিকে পাশ থেকে জয়েন করা লাগবে। তার মানে যদি আমরা এই 2টা কারেন্টও বের করি, এইটা আর এইটা, তাতে ওইটা বের হবে। এক কথায় এইটা থেকে এটা বসে বড় হবে, তখন এটা থেকে এটা বাদ দিলে এটা পাবো, কিংবা যদি এটা বড় হবে এটা ছোট হবে, কারণ যেহেতু কিছু পানি এই পাশে চলে যাচ্ছে, তার মানে এটা থেকে এটা বাদ দিলে এটা পাবো। তার মানে আমাদের বের করতে হচ্ছে এইটা, নাম দিচ্ছে I6, বের করতে হচ্ছে এইটা, নাম দিলাম I8, I6 থেকে I8 বাদ দিলে I পাবো। তাহলে আমাদের 2টা মান বের করা দরকার, একটা I6 এর মান আর একটা হচ্ছে I8 এর মান। তাহলে আমরা I6 আগে বের করে নিই। ওকে, I6 বের করলে কী হবে দেখো, I6টা কোথায় কানেক্টেড? I6 হচ্ছে এইখানে মাথাটাতে কানেক্টেড, এই মাথা পর্যন্ত আগত মোট কারেন্ট দেখি, আগত মোট কারেন্ট কত অ্যাম্পিয়ার? 3 অ্যাম্পিয়ার, মাত্র বের করছি 3। বিপরীত শাখা বার কত? বিপরীত শাখা হচ্ছে অনলি 4, বিপরীত শাখা হচ্ছে 4 ডিভাইডেড বাই 4 প্লাস 6, 6 নিজের শাখা, 4 হচ্ছে বিপরীত শাখা, তার মানে 3 4 12, 6 4 10, 1.2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ভাই এই যে 6-এর পরে তো 4 নিলেন শুধুমাত্র, এই 8 আর 2কে নিলাম না কেন? দেখো, কারণ 6-এর ভিতরে যে কারেন্ট আসবে, এই কারেন্টটা পাশে আসার পর কিন্তু এখানে জয়েন্ট পাচ্ছে, আর এই 4-এর ভিতরে কারেন্ট আসার পর কিন্তু এখানে জয়েন্ট পাচ্ছে, তার মানে এই 2টা জয়েন্ট কিন্তু এর সাথে যুক্ত।
এক কথায় এরা দুইজনের কারেন্ট কিন্তু এরা দুজন পরবর্তী বিভক্ত আকারে পাবে, যার কারণে এই দুইজনকে ধরার সময় এরা নিজেদের শাখা হিসেবে ধরা হবে। ক্লিয়ার? এজন্য বিপরীত শাখার ভিতরে পড়বে না, বিপরীত শাখা অনলি 4 আর 6। আরেকটা জিনিস বলতে পারো, দেখো যেহেতু এখানে 1.2 কারেন্ট আসতেছে, 3 কারেন্ট এপার দিয়ে গেলে 1.2 এখানে আর 1.8 এখানে, এই দুইটা কারেন্ট যখন আসবে আসার পরে এরকম এরকমভাবে হয়ে যাচ্ছে না, দেখো তো এখানে 1.2 আর বাকি 1.8 এখানে 1.8, তার মানে এখানে মোট কত কারেন্ট আসছে? 3 অ্যাম্পিয়ার আসতেছে না? এই 3 আসার পর আবার 2 ভাগে ভাগ হয়ে যাবে, একটা 8 একটা 2, তার মানে মোট কারেন্ট কিন্তু 8 আর 2, কিন্তু এখানে মোট কারেন্ট আবার 3 খুঁজে পাবে, যার কারণে এটা কিন্তু আর নতুন করে মানে এই 8 আর 2কে কিন্তু এখানে অ্যাড করি নাই। এক কথায় I6 বের করার সময় বিপরীত শাখা অনলি 4, এই কারণে যে 4 আর 6 এর ভিতর দিয়ে যে কারেন্ট দুইটা যাচ্ছে, এই দুইটা কারেন্ট একটা সময় এসে 8 আর 2 কিন্তু আবার কারেন্ট বিতরণ করতেছে, তার কারণে এরা এদের বিপরীত শাখা নয়। ক্লিয়ার? তাহলে 1.2 চলে গেল। এবার যদি আমি হচ্ছে I8 বের করি কী হবে? দেখো I8 মানে এখানকার কারেন্ট, তাহলে আমি যদি এটা মুছে দিই এখন, আচ্ছা এখানেই লিখি I8 কত হবে? মোট কারেন্ট কিন্তু আবার 3। এই দেখো এবার কিন্তু প্যাচ লাগবে, কারণ দেখো এইখানকার ভিতরে এই যে এই পয়েন্টে কিন্তু আমার মোট কারেন্ট দেখতে হবে, যেহেতু I8 এখানে লাগানো। তাহলে অনেকের মনে হতে পারে যে ভাই 6 এর ভিতরে দিতে শুধুমাত্র 1.2 আসতেছে, আপনি 3 পাইলেন কই? 3 পাচ্ছে এখান থেকে, দেখো যেহেতু এই মাথাটা এইভাবে লাগানো, তার মানে এই 1.2 আসতেছে এই 6 এর ভিতর দিয়ে, প্রায় 1.2 আসে ঢুকলো, আর বাকি 1.8 তো এই 4 এর ভিতর দিয়ে আসবে, আসার পরে এই দুটো তো একখানে তার দিয়ে লাগানো, তার মানে দুটো তো এভাবে লাগানো থাকবে, তার মানে মোট কারেন্ট কিন্তু 3 পাচ্ছে, তাহলে 8 3-এর একটা অংশ পাবে, এই 3-এর অংশ পাবে 8, যার কারণে মোট কারেন্ট 3, বিপরীত শাখা 8, বিপরীত শাখা 2, তাহলে 2 নিচে হচ্ছে 8 + 2, তার মানে মোট কারেন্ট আসবে 3 × 6 0.6 অ্যাম্পিয়ার। তার মানে I8 পাইছি হচ্ছে 1.2, আর সরি I6 পাইলাম 1.2 আর I8 পাইছি 0.6, তার মানে এটা থেকে এটা অবশ্যই ছোটো হবে, যেহেতু বাকি কারেন্ট এদিকে যাবে। তাহলে আমরা I যদি বের করি, এই I যদি বের করি, তাহলে I8 থেকে এটা বাদ দিতে লাগতেছে, I8 বিয়োগ আবার I8 বলতেছে I6 বিয়োগ I8 1.2 বিয়োগ 0.6, তার মানে 0.6 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে অ্যান্সার। এখন তোমরা একটু অঙ্কটা দেখো যে অঙ্কটা বুঝছো কি না। অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে অঙ্কটার ভিতরে একই সাথে পয়েন্টিং মেথড, তারপরে বাকি সব কিছু অ্যাপ্লাই করছি, তোমরা একটুখানি দেখো, যদি বুঝতে পারো তাহলে খুবই ভালো। আর যদি মনে হয়ে থাকে যে ভাই আরেকবার বলতে হবে, অনেকের এই জায়গাটাতে খুবই সমস্যা হয়ে যায় যে ভাই এটা বিপরীত শাখা কেন হলো, এরপরে 6 কেন, 6-এর পরে 8 কেন, 4-এর পরে 2 কেন, এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা এখনই করো, নইলে পরবর্তী টপিকে চলে যাবো। ওকে, অনেকেই কমেন্ট করেছে এবং কমেন্টগুলো দেখতেছি আমি যে অনেকেই বলতেছে ভাই আরেকবার করে বুঝান। হ্যাঁ, আমি আরেকবার করে বোঝাচ্ছি, সমস্যা নেই। সুন্দর, তোমরা হচ্ছে সবাই বলছো সুন্দর করে যে ভাই আরেকবার করান, সমস্যা নেই, আরও একবার দুইবার যে কবার লাগে আমি বুঝাবো। ওকে, তোমরা যতজন কমেন্ট করছো সবার কমেন্টই মনে হয় পড়ছি। ভাই আরেকবার বুঝান, আরেকবার বুঝাই দেন। ভাইয়া সি পয়েন্টে যদি KCL অ্যাপ্লাই করি, হ্যাঁ একই কথা, সি পয়েন্টে KCL অ্যাপ্লাই করে রিপিট করেন ভাইয়া। হ্যাঁ, রিপিট করার কথা বলছেন কয়েকজন। ওকে, তাহলে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, অনেকের সমস্যা বাড়তেছে 2 থেকে 3টা জায়গাতে এসে। আমি শুরু থেকে বলে দিচ্ছি একবার, আর কোথায় কোথায় জঞ্জাল বাঁধবে এটা বলে দিচ্ছি। দেখো, প্রথমত হচ্ছে যে সার্কিটটা যেভাবে আছে আমরা এভাবে রাখলে যদি বুঝতে পারো যে হ্যাঁ এই সার্কিটটা এটা, তাহলে এখানেই করে ফেললা শেষ। আর যদি বোঝা যায় যে এখানে সমস্যা হচ্ছে, তাহলে যেটা করা লাগবে পয়েন্টিং মেথড করা লাগবে। এইটা থেকে পয়েন্টিং মেথড এটা করতে তোমাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। গেল, এরপরে এই যে আইটা আছে, এই আইটা কেন এই দিকে বা এইদিকে, এটা বোঝার উপায় হচ্ছে এই আইটা শুরু হয়েছে কথা। দেখো, আইটা উপর থেকে নিচের দিকে আসতেছে,
তার মানে আইটা যেখান থেকে আসতেছে এইটার হচ্ছে অনেকগুলো ওয়ে আছে। দেখো এই যে 6-এর দিকে যদি আমরা চিন্তা করে দেখি তাহলে 6-এর দিক থেকে শুরু করে, মানে যেখানে 6 শেষ হয়েছে ওখান থেকে শুরু করে নিচের দিকে এসে আবার 2-এর সাথে সংযুক্ত। তার মানে হচ্ছে 6 আর 2 হচ্ছে এখানে, তাহলে 6-এর শেষে 2-এর শুরু, তার মানে এদিকে কারেন্টটা যাবে। এই জন্য কারেন্টটা এখানে বের করলেই হচ্ছে। অথবা যদি এই আইটা তুমি আগে দিতে নাও চাও তাতেও সমস্যা নেই, তাহলে সেক্ষেত্রে i6 আর i8 বের করার পরে আমরা দেখি যে বেশি কোনটা। i6টা যদি বড় হয়, i8টা যদি ছোট হয়, তার মানে বড় এটা ছোট এটা, i6 বড় এটা ছোট, তার মানে বাকি কারেন্টটা এদিকে গেছে। কারেন্ট যাওয়ার হিসাবটা ওয়ান কারেন্ট অফ পানি যাওয়ার হিসাবের মধ্যে, পানি যাওয়ার মধ্যে মনে করো একটা পাইপ আছে, হ্যাঁ ধরো এটা একটা পাইপ, এই যে যেটা বুঝালাম একটু আগে, যে মনে করো একটা পাইপ, এই পাইপের ভিতর দিয়ে পাশে পানি যাচ্ছে, ধরো এখানে প্রতিনিয়ত ধরো 10 গ্যালন করে পানি যাচ্ছে আর কি প্রতি 1 সেকেন্ডে। যাওয়ার পরে এখন কিছু পানি এদিকে যাবে আর কিছু পানি এদিকে যাবে মনে করো। এখন এই পাশ থেকে পানি আসতেও পারে, ঢুকতেও পারে, আবার বের হতে পারে। তাহলে ধরো যদি এখানে 10 গ্যালন পানি প্রতিনিয়ত যায় প্রতি সেকেন্ডে, এখানে গিয়ে তুমি দেখতেছো 15 গ্যালন পানি প্রতি সেকেন্ডে যাচ্ছে, তাহলে 5 গ্যালন পানিকে পাশ থেকে আসছে। যেমন এই দুটা কারেন্ট বের করে দেখলে এই কারেন্টটা কম হবে, এই কারেন্টটা বেশি হবে, তার মানে এই কারেন্টটা বেশি হলো কী করে, এটা যোগ হয়েছে তাই। আবার এই কারেন্টটা বেশি, এই কারেন্টটা কম হলে কী হবে, কারেন্টটা চলে গেছে তাই। এটা তখনও তীর চিহ্নটা দেওয়া যাবে, তার মানে তীর চিহ্ন বেশি ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে হ্যাঁ, এই তীর চিহ্নের ব্যাপারটা এই কারণেই বুঝতে হবে, যদি কোনো কারণে আয়ের মানটা নেগেটিভও তো আসতে পারে, ওরা তোরা নেগেটিভ বের করার জন্য বললো, সেই জন্য আয়ের ডিরেকশনটা বোঝা ভালো, যে 6 যেখানে শেষ 2 যেখানে শুরু, এই 6 শেষ 2 যেখানে শুরু ওই পাশ দিয়ে কারেন্টটা আসে, সেটা হলো আয় চিহ্নিত করার ফাংশন গেল, বা হচ্ছে আয় তৈরি করার সিস্টেম। এবার দেখো আমরা যেহেতু বের করব এই আইটা বের করার সময় দেখো আমি এই সার্কিটটা এখন মুছে দিচ্ছি, উপরেরটা আমার একটু লাগবে তোমাদের বোঝানোর জন্য, এটা ধরো উপরেরটা মুছেই দিলাম। কি হচ্ছে দেখো তো, সার্কিটটা দেখতে এরকম হলো না? এই যে 4টা পার্ট দেখো, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, এটা 6, এটা 8, এটা একটা পয়েন্ট গেল, এটা হচ্ছে এখানে হচ্ছে কত 4, এটা হচ্ছে 2, এরকম দেখতে। ওকে, এখন এই দুইটাতে সিরিজ, আর সরি এই দুইটাতে প্যারালাল, মাঝখানে যে মোড হওয়ার পর সিরিজ, এটা কোনো সমস্যা না, তাই না? এটা কোনো সমস্যার কথাও না গেল। এরপরে মোট কারেন্ট এখানে আসতে হচ্ছে 6 অ্যাম্পিয়ার, এটা তো বুঝছোই, টোটাল রেজিস্ট্যান্স 2, মোট কারেন্ট 6, আর এখানে আসার পরে i2 এর মান 3, আর বাকি i3 মান 3 অ্যাম্পিয়ার। এই পর্যন্ত তোমাদের বোঝার কথা। এখন i3 মানে এই পাশের কারেন্ট, তার মানে এই পাশ দিয়ে কারেন্ট আসলো মোট 3 অ্যাম্পিয়ার, আসার পরে 2টা রাস্তা। দেখো রাস্তা কিন্তু এখন এদিকে একটা, এদিকে একটা। এখন এটাকে দেখতে আরও কেমন দেখা যায় বলো তো? এটাকে দেখতে এখন এরকমভাবে লেখা যায়, দেখো এটাকে এইভাবে দেওয়া যায়, দেখা যায় না এভাবে? এটাই তো, যে এই তারটা সেই তারটাকে এভাবে লেখা যায়, তাতে এটা হচ্ছে কত, এটা 8 আর এটা কত 2, এই তো। তাহলে এখন এই পাশে যে মোট কারেন্ট 3 আসতেছে, এই 3 কারেন্টটা নিচের দিকে নামতেছে কিনা? নামতেছে তো, মানে এটা কিন্তু এভাবে জাস্ট বোঝানোর জন্য, শুধুমাত্র কারেন্টের ডিরেকশনটা বোঝানোর জন্য। তার মানে আবার এই কারেন্ট কিন্তু 3 অ্যাম্পিয়ার হবে মোট, দেখো, কারণ এখানে যদি i6 আমরা বের করছি 1.2, এ পাশ দিয়ে আসে 1.2, আর 1.2 যদি এই পাশ দিয়ে আসে, মোট যদি 3 এ পাশ দিয়ে হয়, তাহলে বাকি কারেন্টটা কি পাশ দিয়ে আসছে, 1.8 এ পাশ দিয়ে আসছে, তার মানে 1.2 মিলে কত আসতেছে, 3 আসতেছে। তার মানে কি তার ভিতরে 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে? 3 কিন্তু প্রবাহিত হবে না, কিন্তু এই যে মাথাগুলো যুক্ত আছে, এই মাথাটা যে যুক্ত আছে, এ কত সাথে যুক্ত আছে? এ তো আসলে এই পাশে এরও সাথে যুক্ত আছে, এই পাশে এরও সাথে যুক্ত আছে, মানে এই পাশে মানে 1.8 আর এই পাশে হচ্ছে 1.2, তার মানে সে কিন্তু যুক্ত আছে 3-এর সাথে, কিন্তু সে নিজে 3 কিন্তু না, বুঝিও। মানে ঘটনাটা আরও ক্লিয়ার করে গেলে এরকম দাঁড়াচ্ছে, এটা আমি পুরাটা এখন মুছে দিই। ধরো এটা একটা পাইপ, এখানে একটা পাইপ আছে, এখানে একটা পাইপ আছে, বুঝিও। তাহলে এখানে টোটাল 5 লিটার করে পানি যাচ্ছে, 5 লিটার পার সেকেন্ড করে। আর এই পাশে হচ্ছে, আচ্ছা এইভাবে দিই আরও সুবিধা হবে তাতে। এই পাইপের ভিতরে ধরো 5 লিটার করে পানি যাচ্ছে প্রতিনিয়ত। ধরো এখন আমি তোমাদেরকে যদি বলি 5 লিটারের ভিতরে এই পাশে যাচ্ছে 3 লিটার করে প্রতিনিয়ত পানি, তাহলে এখানে কত লিটার যাবে এটা আমরা বুঝতে পারছি, 2 লিটার করে পানি যাবে। এখন এই যে 3 লিটার পানি আসবে, এই 3 লিটারের সংযুক্তি কিন্তু এখানে, তাই কিনা? এবার দেখো এই সংযুক্তটা আমি এখানে বলতে পারি না, ধরো এইটা কিন্তু এই মাথায় যুক্ত করা। এবার ধরো আমি যদি এরকম বলতে পারি যে এই পাশ থেকে টোটাল কারেন্ট আসে, মনে করে পাশ থেকে পাশে টোটাল কারেন্ট যাচ্ছে ধরো 10 লিটার করে, 10 লিটার পার সেকেন্ড করে। তার মানে কিন্তু এই মাথা যদি এখানে কানেক্টেড হয়, তাহলে কিন্তু আমি বলতে পারি যে 10-এর একটা অংশ কিন্তু এর সাথে যুক্ত করা। এরপর সে কত পাবে, সেটা 3 পাবে না 2 পাবে না 1 পাবে, সেটা তার নিজের রুলসের মাধ্যমে বের করে নেবে, কিন্তু যুক্ত আছে কতর সাথে? ওটা কিন্তু 3-এর সাথে।
তার মানে এই তারটা কিন্তু এই তার হলেও এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট তোমার যুক্ত আছে, তাই 3 ধরতে হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি এর ভিতরে 3 কারেন্ট যাবে না, কম যাবে। কারণ এই তারটা মানে কেমন তার, এই তার মানে এই পাশে যে কারেন্ট যায় আর এই পাশে যে কারেন্ট চলে যায়, এই দুইটার বিয়োগফল কিন্তু এদিকে যাচ্ছে, অথবা যোগফল এদিকে, মানে এইটার থেকে বাদ দেওয়ার পর এটা এদিকে আসতেছে। অথবা যদি এরকম হয় যে কারেন্ট এখানে ঢুকতেছে, সে ঢুকতেছে, তাহলে এইটা এবং এইটা যোগ করার পর এটা হবে। তার মানে হয় এই দুইটা বিয়োগ করতে হচ্ছে, অথবা এই দুইটা যোগ করে এটা তৈরি করতে হচ্ছে, একটা কাজ। আচ্ছা, এবার আমি শেষবারের মতো সামারি দিচ্ছি তোমাদেরকে, দেখো এবার মাথায় ঢুকে কিনা। ঘটনাটা তাহলে এরকম যে এই ব্রাঞ্চটা মানে এই সার্কিটটা দেখতে যেহেতু 6 আর 4 দেখতে এরকম আলাদা আলাদা, আর 8 আর 2 দেখতে এরকম আলাদা আলাদা, আর এই তারটা দেখতে এই যেরকম মাঝখানে সংযুক্তের মতো। তার মানে এই যে কারেন্ট আসে 1.2 আর 4, আরে 4 এর ভিতরে 1.8, এইটা এবং এইটা, এই দুইটা শুধু প্যারালাল, এদের দুজনের সাথে এদের কোনো খাতির নাই। কারণ এর কারেন্ট আর ওর কারেন্ট দুজনে যুক্ত হওয়ার পর মোট কারেন্ট কিন্তু 8-এর সাথে, মানে 8 কিন্তু 3-এর সাথেই যুক্ত। ওকে, যার কারণে আমি যখন আই এর বের করতেছি, মোট কারেন্ট নিয়েছে আবার 3, প্যারালাল বিপরীত শাখা 2, 8 যোগ 2। ওকে, আচ্ছা আমি এবার শেষ সামারি দিচ্ছি। তাহলে আমরা কি পাইলাম, i3 মান পাইলাম হচ্ছে 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার যদি এই পর্যন্ত আসে, 3 অ্যাম্পিয়ারটা এই পর্যন্ত গেল, যাওয়ার পরে এই পাশে যদি i6 এর মান দরকার হচ্ছে, তাহলে i6 হচ্ছে মোট কারেন্ট 3, বিপরীত শাখা হচ্ছে 4, তাহলে 3 × 4, নিচে 6 আর 4 যোগ, তাহলে কত হইলো, 1.2 বের হইলো। এই কারেন্টটা এই পাশ থেকে এই পর্যন্ত আসলো। ওকে, আর এই পাশে আসলো কত, যদি আমরা এই 3 থেকে 1.2 বিয়োগ দিই, 1.8 এর পাশে ঢুকে এই পর্যন্ত আসলো, তাহলে এখানে এসে পৌঁছাইছে 1.8, এখানে এসে পৌঁছাইছে 1.2। তাহলে এই 8 যার সাথে যুক্ত, এই 1.2 এর সাথে যুক্ত 1.8 এর সাথে, যেহেতু এই তারটা কিন্তু এরকম, এটা মুছে দিয়ে যদি এভাবে লিখি, এরকমভাবে লিখি, এরকমভাবে হয় না, হবে এরকম হবে তো, কারণ যদি মাথার এভাবে লাগানো আছে। তার মানে এই 8-এর সাথে 8 কিন্তু টোটাল 3-এর সাথে যুক্ত। তার মানে যখন আমরা 8-এর কারেন্ট বের করতেছি, তখন লিখতেছি 3 হচ্ছে মোট কারেন্ট ইন্টু হচ্ছে 2 হচ্ছে বিপরীত শাখা রেজিস্ট্যান্স, আর নিচে হচ্ছে 2 শাখা রেজিস্ট্যান্সের যোগফল। তার মানে 0.6 অ্যাম্পিয়ার আসে নিচের দিকে। তাহলে 1.2 থেকে 0.6 নিচের দিকে আসলে বাকি 0.6 এদিকে চলে গেল। ওকে, এটা হচ্ছে আই গেল। আরেকজন একটা প্রশ্ন করছো যে ভাইয়া এই দুইটা বের করে দেখান কেমন হয়, যে i4 আর i2 বের করে দেখি আসলে মিলে কিনা। তাহলে আমি হচ্ছে এটা পুরাটা মুছে দিই, তারপরে তোমাদেরকে করে দেখে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ক্রিটিক্যাল করতে বলছো তো, বেশি ক্রিটিক্যাল আমি মানে একসাথে চলে গেছিলাম আর কি। এই টাইপের সার্কিট তোমরা হচ্ছে পলিটেকনিক্যালে পাইলেও খুব বেশি পাওনি আর কি। এই টাইপের সার্কিট হচ্ছে ইয়াতে বেশি আছে, আমাদের ডুয়েটে করতে গেলে প্রচুর এই টাইপের সার্কিট করে রাখতে হয় আর কি। কারণ ডুয়েটে খুব সহজ সার্কিট কিন্তু কখনই আসে না, একটুখানি জটিল আসে। আর আমি যে টাইপ করেছি এই টাইপের আর কি। তাহলে আমাদের আই হচ্ছে এটা, আর এখানে হচ্ছে একটা কারেন্ট, টোটাল কারেন্ট 3 অ্যাম্পিয়ার আসছে। এবার দেখি আমরা কি হয়। তাহলে এই 3 অ্যাম্পিয়ার কিন্তু এই পর্যন্ত, এখানে কিন্তু 3 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে আমি যদি এবার ডাইরেক্ট i4 বের করি, তাহলে i4টা কার সাথে যুক্ত, 3-এর সাথে যুক্ত না। তাহলে i4 বের করলে কেমন হবে, মোট কারেন্ট হচ্ছে 3, বিপরীত শাখা তাহলে কত, 6। এখন বিপরীত শাখা হচ্ছে 6, নিচে হচ্ছে 4 যোগ 6, কত হয় দেখো, 3 × 6 = 18, আর 6 × 4 = 10, তার মানে 1.8 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে i4 দিয়ে। এবার যদি আমি i2 বের করি, i2 কত হবে, তাহলে i2 হচ্ছে মোট কারেন্ট কত, আবার 3, কারণ এপাশ থেকে 1.8, এপাশ থেকে 1.2, এই দুইটার সাথে তো যুক্ত i2, তার মানে মোট কারেন্ট কিন্তু আবার 3, বিপরীত শাখা কত 8, নিচে কত হবে 8 + 2, তার মানে কত আসে দেখো, 3 আসে 24, আর 2 10, তার মানে 2.4 অ্যাম্পিয়ার কারেন্ট আসে। তাহলে দেখো এই পাশ থেকে যদি 1.8 আসে আর এখানে যদি 2.4 আসে, কারেন্টটা বাড়ছে না, বাকি কারেন্টটা পাইলো কই, তাহলে কী করা লাগবে, i2 থেকে বিয়োগ করতে লাগবে i4, বের করলেই আমরা হচ্ছে পাবো আইটা। তাহলে কি হবে, 2.4 বিয়োগ হচ্ছে 1.8 = i, তার মানে আসতেছে 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট। তো তোমাদের আশা করি বোঝার কথা, নইলে আর একটু অ্যানালাইসিস করো, চিন্তা করো, যদি আরও বোঝা যেতে লাগে তাহলে আমি বুঝাই দেবো।
ওকে, কমেন্ট করেছে অনেকে। জি ভাইয়া, হ্যাঁ বুঝছি। নীরব, এবার বুঝছি ভাইয়া। তাহমিনা তানিয়া, আলহামদুলিল্লাহ ভাই ক্লিয়ার বুঝতে পেরেছি। জি ভাই ধন্যবাদ, সবাই বুঝতে পেরেছো। আসফিয়া ফ্রিন ফাতেমা, জি ভাই, ভাই আপনার ফার্স্ট ক্লাসটা কোথায় পাবো? এই গ্রুপেই পাবেন। 7 দিন তো এখনও পার হয়নি, মোটামুটি আছে আর কি। এই গ্রুপেই হচ্ছে নিচের দিকে গেলে পাওয়া যাবে আর কি। একটু নিচের দিকে যেতে হবে, গেলে হচ্ছে প্রথম ক্লাসটা আছে A to Z। আচ্ছা, তো আমি সামনের দিকে যাই। এখন হচ্ছে আরেকটা সার্কিট করাবো, এরকম করানোর পরে KVL দেখাবো। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি একটা সার্কিট আগে এরকমই করাই এক কথায়, যেটাতে কারেন্ট ডিভাইডার রুলের কাজ আছে আর কি। আচ্ছা, ওয়াটের একটা কাজ করি, হ্যাঁ, যেটাতে ওয়াট দেওয়া আছে এরকম একটা আর কি। আমি তোমাদের হোমওয়ার্ক দিতে গিয়ে যে সার্কিটটা মাত্রই করলাম, এরকম একটা সার্কিট করে দেবো না, আজকে হোমওয়ার্ক দেবো না। তোমরা নিজেরা করিও, আর না পারলে আমাকে বলবা, তাহলে আমি হচ্ছে আরেকবার বলে দেবো না আর কি। আর এরপর তোমাদের ক্লাস করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, মনে করো ধরো একটা টপিক ক্লিয়ার না, তোমাদের হোমওয়ার্ক দেখতেছো পারতেছো না, বা কোনো অঙ্কই হচ্ছে না, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানালে বা পরবর্তী লেকচারে জানালে অবশ্যই লেকচারের আগে ওইটা আবার আলোচনা করবো আর কি। তবে যেটা নিয়ে আমাদের কাজ হচ্ছে বা যেটা ক্লাস করতেছো ওইটা যেন ঝকঝকা ক্লিয়ার হয় আর কি, ব্যাপারটা অবশ্যই মনে রাখবা আর কি। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, এটা তোমাদেরকে বলা মানে সবাই জানো অলরেডি আর কি। পি ইকুয়াল টু আমরা কী জানি বলো তো? পাওয়ার না? পাওয়ার ইকুয়াল টু জানি VI। ওকে, এবার ভিটা রেখে দিলাম। যদি আমি আই এর মান লিখি, আই ইকুয়াল টু আবার জানি V ডিভাইডেড বাই R। তার মানে পি ইকুয়াল টু তার আছে V ডিভাইডেড বাই R, V স্কয়ার ডিভাইডেড বাই R। এটা পি এর একটা সূত্র। ওকে, আবার পি ইকুয়াল টু আমরা কি জানি? VI। তাহলে আমি যদি এখন ভিটাকে আবার লিখি, ভি ইকুয়াল টু কী লেখা যায় বলো তো? IR লেখা যায়, তাই না? আর ইন্টু দ্বারা আছে কি I, তার মানে I স্কয়ার R। তার মানে এই পি ইকুয়াল টু আমরা কখনো I স্কয়ার R করতে পারবো, পি ইকুয়াল টু কখনো V স্কয়ার বাই R করতে পারবো, পি ইকুয়াল টু VI করতে পারবো। এটা মূল হচ্ছে পাওয়ার, ভোল্টেজ, কারেন্ট, ভোল্টেজ রেজিস্ট্যান্স এবং কারেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক। তার মানে পি ইকুয়াল টু যদি কখনো কারেন্ট আর রেজিস্ট্যান্স থাকে এই সূত্রে অ্যাপ্লাই করবো, যদি কখনো ভোল্টেজ আর রেজিস্ট্যান্স থাকে এই সূত্রে অ্যাপ্লাই করবো, আর যদি কখনো ভোল্টেজ আর কারেন্ট থাকে এই সূত্রে অ্যাপ্লাই করবো। তার মানে পাওয়ারের সাথে ভোল্টেজ আর কারেন্ট থাকলে এরকম, ভোল্টেজ আর রেজিস্ট্যান্স, কারেন্ট আর ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্স। তো যেরকম মান থাকবে সেরকমই অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে আর কি। আচ্ছা, তাহলে আমি হচ্ছে আরেকটা সার্কিট করি। আচ্ছা, সার্কিটটাতে আমাদেরকে যেটা করতে বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ভি, মানে যে ভির মানটা কত, এই মানটা। তাহলে এখন আমরা এই টাইপের সার্কিটগুলো যখন সলিউশন করব তখন আমরা দেখবো আমাদের ক্লু দেওয়া আছে কোথায়। এই টাইপের সার্কিট কিন্তু একটু আগে একটা করছিলাম আর কি, যে টোটাল ভির মান বের করতে বলছে। তাহলে এখানে দেখি, এখানে কিন্তু কারেন্ট, একটু আগে কারেন্ট দেওয়া ছিল লাস্টে, এবার কারেন্ট দেওয়া নেই, পাওয়ার দেওয়া। তো আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে এরকম, যে আমরা সার্কিটের ক্লু খুঁজে দেখবো, ক্লু কোথায় আসলে মানগুলো দেওয়া আছে বা ডাটা দেওয়া আছে। যেমন দেখি এখানকার রেজিস্ট্যান্সগুলো এর সবার রেজিস্ট্যান্স কিন্তু দেওয়া। তাহলে রেজিস্ট্যান্সগুলো দেওয়া থাকলে মোট রেজিস্ট্যান্সটা বের করার পরে মোট কারেন্ট কিন্তু বের করতে পারবো না, কারণ ভোল্টেজটা তো দেওয়া নেই, কিন্তু লাস্টে পাওয়ার দেওয়া আছে। তাহলে পাওয়ার দেওয়া থাকলে এই পাশ থেকে কাজ করতে পারি আমরা। তাহলে আমি এই যে দেখো 180 ওয়াট যেটা বলা আছে, এটা এখানে তীর চিহ্ন দিয়ে ব্লকড করে দেওয়া আছে, মানে শুধুমাত্র 20-এর আড়াইতে 180 ওয়াট। তাহলে ধরো I20 আমি যদি বলি এখানে কারেন্ট কত আসবে, I20, তো I20 ইকুয়ালটা এরকম আসবে, যে যেহেতু আমরা জানি যে I ইকুয়ালটা কী হবে, পি স্কয়ার বাই আর, এরকম না? দেখো পি ইকুয়ালটা আমরা কি জানি, I স্কয়ার আর। তাহলে পি কত, 180 ওয়াট। আয়ের মান জানি না, তার মানে I জানি না, আরের মান তো জানি 20। ওকে, তার মানে I এর মান আসবে 3 অ্যাম্পিয়ার। এটা বের করে দেখো 3 অ্যাম্পিয়ার আসে। যদি 3 অ্যাম্পিয়ার যদি এখানে আসে, তাহলে এখানে ভি পাবো না, V20, মানে এর ভোল্টেজ পাবো না, যেহেতু রেজিস্ট্যান্স কত 20 আছে। তাহলে 3 × 20 মানে কত হচ্ছে 60 ভোল্ট। তাহলে এই 60 ভোল্ট হচ্ছে এর আড়াআড়িতে,
এবার যদি আমরা এই 15 আড়াইতে করি তাহলে কী হবে, V15 কত হবে দেখো 60 ভোল্ট হবে, কারণ এর ভোল্টের সমান। ওকে, তাহলে আমরা I15 বের করতে পারি, মানে কারেন্ট বের করতে পারি। কারেন্ট আসবে কত, 60 ভোল্ট ডিভাইডেড বাই যদি 15 করে ফেলি ডাইরেক্ট কত অ্যাম্পিয়ার আসে, 4 অ্যাম্পিয়ার আসে। তাহলে এখানে আসলে হচ্ছে কত অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার আসছে, আর এখানে আসছে কত 4 অ্যাম্পিয়ার, তাহলে এখানে আসছে 4 অ্যাম্পিয়ার। তো আমি এখানে মোট কারেন্ট পাবো, এখানে কত কারেন্ট পাবো বলো তো, অথবা যদি আমি এখানকার কথা বলি I2, এই কারেন্টটা যা হবে এই কারেন্টটা কিন্তু তাই হবে, অর্থাৎ যে কারেন্টটা আপনার জায়গায় ঢুকছে এই যে 2 ভাগেতে ভাগ হয়েছে, আবার এই দুইটা তো এখানে সংযুক্ত, তার মানে 4 আর 3 দুইটা এখানে আসার পরে 7 অ্যাম্পিয়ার হবে। তাহলে I2 কত হচ্ছে, I2 হচ্ছে 4 যোগ 3 মানে 7 অ্যাম্পিয়ার। ওকে, এবার এটাতে আসি তাহলে। এবার V10 আসি, এর ভোল্টেজ কত হবে দেখো, V10 আসে হচ্ছে 7 হচ্ছে তার কারেন্ট, আর রেজিস্ট্যান্স কত 10, তার মানে 70 ভোল্ট। এবার দেখো আসল কাহিনী, আমি যদি এই 25-এর ভোল্টেজ বলি তাহলে 25-এর ভোল্টেজের সাথে প্যারালাল কোনো মান পাইলেই হচ্ছে মোট ভোল্টেজ পাওয়া যাবে। তাহলে 20 আর 15 দুটোকে প্যারালাল না, তাহলে এর ভোল্টেজ পাইছি 60, এর ভোল্টেজ পাইছি 60, দুটো মিলে কি 120 নাকি 60, দুটো মিলে কিন্তু 60। এক কথায় এইটা প্যারালাল, এটা মানে দুজনের ভোল্টেজ কিন্তু সমান, তাহলে দুটো মিলে একটা করে নাও, একটা চিন্তা করো, তাহলে 60 ভোল্ট গেল। আর এখানে কত ভোল্ট পাইলাম, 70 ভোল্ট। তাহলে দুইটা মিলে যদি একটা করো 25 সমান হবে না। এক কথায় এটা যদি হচ্ছে 25 হয়, এই দুইটা যখন প্যারালাল করবা তখন একটা হয়ে যাবে না, আর এই 10 এরকম আর কি, তার মানে এই দুইটা মিলে একটা 60 ভোল্ট, এই দুইটা মিলে, আর এটা হচ্ছে 70 ভোল্ট। দুইটা মিলে একটা করা যায় এখন, এই দুইটা মিলে, তার মানে দুইটা মিলে একটা লাইন করে ফেলো, এরকম করে ফেলি, তাহলে মোট কথা বলা হবে দেখো, এখানে 70 এখানে 60, তার মানে 70 প্লাস 60 অর্থাৎ 130 ভোল্ট। এই যে দেখো 130 ভোল্টের সাথে কি 25টা প্যারালাল, সবাইকে বুঝছো, মানে দুইটা প্যারালাল করলে একটা, এর সাথে সিরিজটা এক করে নিলে একটা হয়ে যাচ্ছে, আর ওটা যা হচ্ছে এর সাথে কি এবার প্যারালাল হচ্ছে, তার মানে টোটাল V25 যদি আমি বলি তাহলে দাঁড়াচ্ছে এখানকার 70 ভোল্ট, আর এখানকার দুইটা মিলে একটা মানে কি 60 ভোল্ট, তাহলে হচ্ছে 130 ভোল্ট। এটা গেল এর ভোল্টেজ। ক্লিয়ার? আমাদের কি লাগবে বলো তো, এখানকার কারেন্ট দরকার না, I25, তাহলে I25 কী করে পাবো, 130 হচ্ছে তার ভোল্টেজ, আর রেজিস্ট্যান্স কত 25, তাহলে এটা আমাদেরকে করে দেখতে হবে কত আসে। 130 ডিভাইডেড বাই 25 যদি করি, 25, তারপর 5.2 অ্যাম্পিয়ার আসে, 5.2 অ্যাম্পিয়ার। তাহলে আমি একটা মোট কারেন্ট পাবো না I, তাহলে কত আসে I দেখি, তাহলে I আসে কত, মোট কারেন্ট হচ্ছে যেহেতু 5.2 হচ্ছে এই পাশে যাওয়া কারেন্ট, আর এই পাশে কত I2 গেছে কত, এই যে 7 অ্যাম্পিয়ার পাইছে, তাহলে 7, তার মানে আসে টোটাল 12.2 অ্যাম্পিয়ার কারেন্ট। এটা গেল কি মোট I। ওকে, এবার যদি মোট রেজিস্ট্যান্স বের করতে পারি তাহলে V বের করতে পারবো। তাহলে মোট রেজিস্ট্যান্সটা বের করে নেই, চলো। RT মোট রেজিস্ট্যান্স কত হবে বলো, 20 প্যারালাল 15, এর সাথে যুক্ত হবে কত সিরিজে 10, যা আছে এর সাথে প্যারালাল হবে 25, যা ঘটে গেছে এতক্ষণে এর সাথে হচ্ছে এই যে পরে লাস্টে আছে কত 5, তার মানে পুরোটা যদি আমরা হিসাব করে দেখি কত আসে, 20 প্যারালাল 15 প্যারালাল যোগ হচ্ছে 10, যা হয়েছে এটার সাথে হচ্ছে প্যারালাল 25, তোমরা নিজেরাও করতে পারো, যোগ হচ্ছে 5, 15.65 আসে, মানটা একটু দেখো নিজেরাও। সরি, মান যেহেতু দেওয়া নেই, 15.65 আসলে এটা হচ্ছে 12.2, হ্যাঁ ঠিক আছে, তাহলে আসে 15.65 ওহম আসে টোটাল RTর মান। তাহলে আমরা কী বের করবো, ভির মান বের করবো। তাহলে V ইকুয়ালটা আমরা কি জানি, I আর জানি, I মানে মোট কারেন্ট মোট রেজিস্ট্যান্স, তাহলে মোট কারেন্ট কত 12.2, মোট কারেন্ট আসে 12.2, আর মোট রেজিস্ট্যান্স কত আসে 15.65, তার মানে আসে 191 ভোল্ট। আশা করি বুঝতে পারার কথা তোমাদের, একটু বলো দু একজন কমেন্ট করে বুঝতে পেরেছে কিনা, আর না বুঝলে আমি হচ্ছে রিপিট তো অবশ্যই করবো আর কি। ফজলে রাব্বি স্যার ক্লাস রুটিন দিলে ভালো হয়, ক্লাস রুটিন দিয়েছি, হ্যাঁ আজকে ক্লাসের আগে দিয়ে রাখছি, দেখো আজকের পরে ক্লাস রুটিন সামনে কবে কবে হবে, এটা আজকে ক্লাসের রুটিন অবশ্য মানে ডিক্লার হয়েছে একটু পরের দেরিতে আর কি, মানে বিকালের দিকে ডিক্লার হয়েছে। সো তোমরা রুটিনটা দেখে না, যে রুটিন আছে ওই রুটিনে ক্লাসগুলো হবে আর কি। রাজু আহমেদ ভাই ক্লাসগুলো ডিলিট করি না, না ভাই ক্লাসগুলো ডিলিট করা হবে না, ক্লাসগুলো আছে আর কি, তবে অনেক লম্বা দিন থাকবে না, তোমরা ক্লাসগুলো দ্রুত করে নিও আর কি। সাব্বির তালুকদার ভাইয়া বইটার নাম বলবেন, বইটা বলতে কি আমি এক সময় এক বই থেকে অঙ্ক তুলতেছি, এখন যে বইটা ইমিডিয়েট জাম্প করোনা দেখতেছো
এটা হচ্ছে কোন বই থেকে তুললাম? হ্যাঁ, এটা রেজোনেন্স থেকে তুলছি। ওকে, নুর ইসলাম আকিন নূর, জি ভাই আপনি বলছেন কোন বই থেকে করাচ্ছেন? হ্যাঁ, আমি মানে এক এক সময় একটা বই থেকে করাচ্ছি আর কি, আমি স্পেসিফিক কোনো বই থেকে করাচ্ছি না, তো এখন হচ্ছে আমি রেজোনেন্স থেকে করিয়েছি আর কি। আচ্ছা, আমাদের ক্লাস অলরেডি হচ্ছে 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, তো আমি হচ্ছে আরেকটু সামনে যাব। এখন কেভিএলটা দেখা একটুখানি, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে ক্লাস হচ্ছে, আর অল্প কিছুক্ষণ মোটামুটি ক্লাস হবে, ধরো 10 মিনিট বা 15 মিনিটের মতো। কেভিএল বা কেসিএলটা দেখাবো, দেখানোর পরে তোমাদের হোমওয়ার্ক নিয়ে কিছু কথা আছে, তারপরে শেষ করে দেবো আর কি। তোমরা কেসিএল অলরেডি বুঝে গেছো, এখন কেভিএল দেখাবো আর কি। কেভিএলটা কি আর কীভাবে কাজ করবা, খুবই সহজ জিনিস কেভিএল। কেভিএলে শুধুমাত্র জঞ্জাল বাঁধে অনেকের গ্রাউন্ড নিয়ে, গ্রাউন্ডে কোনো কাজ হলে অনেকে আর পারো না। কেভিএল এর পূর্ণরূপ হচ্ছে কার্শফস কারেন্ট ল, সরি কার্শফস ভোল্টেজ ল। কার্শফস ভোল্টেজ লতে বলা হচ্ছে যে কোনো ভোল্টেজ সোর্স কিংবা ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল 0। কীরকম দেখো, মনে করো আমি আমার ইচ্ছা মতো কিছু ব্রাঞ্চ নিলাম, নিয়ে হচ্ছে ভোল্টেজ সোর্স দিচ্ছি ইচ্ছা মতো, দিয়ে হচ্ছে ধরো মনে করো এটা হচ্ছে V1, এখানে একটা রেজিস্ট্যান্স R1, এখানে একটা রেজিস্ট্যান্স R2, এটা V2, এটা V3, এটা আছে R3, এটা আছে V4। তার মানে এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, আমরা বুঝতেছি। ধরো এই পাশটা প্লাস, এটা মাইনাস, মনে করো আর কি, এটা প্লাস, এটা মাইনাস, এরপর এটা প্লাস, এটা মাইনাস, আবার এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। ওকে, গেল। এরপরে ধরো এখানকার যে ভোল্টেজগুলো আছে, যেমন এই যে R1, আচ্ছা এটাকে একটু বেশি করে নাম দিই, হ্যাঁ, যেহেতু V1 V2 আছে, তাহলে এগুলো নামগুলো চেঞ্জ করে দিই একটুখানি। ধরো এটার নাম দিলাম, মনে করো হচ্ছে R5, এটা 6, এটা দিলাম 7। তাহলে ধরো এই যে R5 এর ভিতরে যে ভোল্টেজ পাবো এটার নাম দিলাম V5, এর ভিতরে যে ভোল্টেজ পাবো নাম দিলাম V6, এর ভিতরে যে ভোল্টেজ পাবো নাম দিলাম V7। তাহলে কার্শফস ভোল্টেজ লতে কার্শফ যেটা বলতেছে যে সবগুলো ভোল্টেজের বীজগাণিতিক যোগফল 0। সেটা হতে পারে ভোল্টেজ সোর্স, হতে পারে ব্রাঞ্চের, মানে ব্রাঞ্চ বা ভোল্টেজ ড্রপ আর কি। এক কথায় এই যে R5, R6 আর R7 এই তিনটাতে হচ্ছে ভোল্টেজ ড্রপ, আর এই যে এগুলো দেখতে হচ্ছে ব্যাটারি বা সেল যেগুলো, এগুলো হচ্ছে ভোল্টেজ সোর্স। তাহলে আমরা খেয়াল করে দেখি, যদি আমরা এখান থেকে শুরু করি, এখন যোগ করব কি নিয়মে? যোগ করার নিয়ম হচ্ছে যে কোনো এক প্রান্ত নিয়ে যোগ করব। যেমন দেখো, যদি আমি এই যে এই ব্রাঞ্চ যদি শেষ প্রান্ত নেই, তাহলে অর্থাৎ এই সোর্সটার শেষ প্রান্ত নিলাম, তাহলে এইটা একটা ব্রাঞ্চ, এটা শেষ প্রান্ত নিব, এটা একটা ব্রাঞ্চ, শেষ প্রান্ত, এটা নিলে শেষ প্রান্ত, এটার শেষ প্রান্ত, এটা শেষের প্রান্তটা, এটা শেষের প্রান্তটা, এরকম। ক্লিয়ার? আমি যদি কোনোভাবে প্রথম প্রান্তটা নিতাম, আচ্ছা আমি এটা লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে V1, তাই না? তাহলে V1 মানে প্লাস সাইন নিচ্ছি, প্লাস V1 মাইনাস V5 মাইনাস V6 মাইনাস V2 প্লাস V3 মাইনাস V7 মাইনাস V4 ইকুয়াল টু 0। ক্লিয়ার? আমি যদি কোনোভাবে নেওয়ার সময় এই সাইনটা নিতাম, মাইনাস সাইনটা নিতাম, তাহলে আমাদের এটা নিতে হতো, এটার প্রথম প্রান্তটা, এটার প্রথমটা, এটার প্রথমটা, এটার প্রথমটা, এটার প্রথমটা। তাহলে সেক্ষেত্রে কী হইতো? এরকম হইতো আর কি, যে মাইনাস V1, তারপরে প্লাস V5 প্লাস V6 প্লাস V2, সরি মাইনাস V3, তারপরে হচ্ছে প্লাস V7 প্লাস V4 ইকুয়াল টু 0। অবশ্যই মনে রাখবা যে আমাদের এই যে V5 যেটা আছে, এই V5, V6 আর V7 এই তিনটা মান কিন্তু ডাইরেক্ট আসবে না, এটাকে কারেন্ট দ্বারা গুণ করতে লাগবে। সেক্ষেত্রে এরকম হবে আর কি, I5 ইন্টু R5, V6 এর সময় হবে হচ্ছে I6 ইন্টু R6, এভাবে গুণ করে করে কারেন্টগুলো নিয়ে আসতে হবে। যাই হোক, কেভিএলে যেটা বোঝানো হচ্ছে যে কোনো ব্রাঞ্চ, এক কথাটা বদ্ধ সার্কিটের ক্ষেত্রে যতগুলো ব্রাঞ্চ থাকে, যতগুলো সোর্স থাকে, সবগুলো যোগফলটা হচ্ছে ফাইনালি এসে 0। এটা হচ্ছে মূলত কেভিএল বলতেছে। ওকে, এটা হচ্ছে আমাদের মূল রুলস আর কি। এবার আসো আমরা একটুখানি সামনের দিকে যাই, একটা অঙ্ক করি। একটা যেটা অঙ্ক করেই মূলত হোমওয়ার্কের কথা বলেই মূলত আজকে হচ্ছে ছেড়ে দেবো আর কি, আর কিছু কথা আছে এগুলো বলেই মূলত শেষ করে দেবো। ঠিক আছে, এখন আমি তাহলে দেখি একটা অঙ্ক তোমাদের জন্য আঁকায়। সেটা অঙ্ক অবশ্য ডুয়েটা আসছে, এখন যেটা ড্র করবো মানে আঁকাবো আর কি। তবে কত সালে আসছে এটা আমার লেখা নাই বইয়ে, তোমরা নিজেরা যদি কখনো প্রশ্নপত্র পেয়ে থাকো তাহলে নিজেরা বুঝতে পারবো যে কত সালে আসছে আর কি।
এটা হচ্ছে 50, 40, 60, এখানে দেওয়া হচ্ছে 100 ভোল্ট, এখানে দেওয়া হচ্ছে 100 ওহমস, এরকম আর কি। এখান থেকে একটা ভোল্টেজ সোর্স বের করে দেওয়া, তোমাদেরকে ভোল্টেজ সোর্স বের করে দেওয়া। আচ্ছা, বলা হচ্ছে এই ভোল্টেজের মান বের করো, ভোল্টমিটারের মান বের করো, সরি ভোল্টেজ সোর্স বলতেছি, ভোল্টমিটার, এটা ভোল্টমিটারের মান বের করো, এরকমভাবে বলা। আর এখানে তোমাদের গ্রাউন্ডিং করা, গ্রাউন্ড দিয়ে দেয় আর কি। এটা হচ্ছে টোটাল সার্কিট, বলতেছে ভোল্টমিটারের মান বের করো। এখানে আমাদের কেভিএল লাগবে। কি করে কেভিএল লাগবে বুঝবো কিভাবে? দেখো, এখন যেহেতু আমাদের এখানে ভোল্টমিটার মান আছে, এটা একটা, তার মানে আমাদেরকে এই ভোল্টমিটারের মান ফালাতে মানে বের করতে হলে কোনো একদিকে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। সেটা হোক উপর থেকে নিচে, হোক ভিতর দিয়ে, হোক এপাশ দিয়ে ঘুরে, অথবা এই পাশ দিয়ে ঘুরে এবার সেই পাশ দিয়ে নিচ দিয়ে, এরকম আর কি। আচ্ছা, এবার যেহেতু এটা গ্রাউন্ড, তার মানে এটা যেহেতু পজিটিভ প্রান্ত হবে, তাহলে যদি এটা সমান মানে গোল চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে একটা পজিটিভ প্রান্ত এটা। আর এই যে গ্রাউন্ড যেটা দেখতেছো, এটা উঠাই দিয়ে আমি এভাবে নেগেটিভ প্রান্ত দিতে পারি, এরকম আর কি। এটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত। ভোল্টেজ সোর্স কত? 100 ভোল্ট ছিল, 100 ভোল্ট এখানে দিলাম। ওকে, গেল। প্রথমে ভোল্টমিটারের কোনো কাজ নাই আর কি। প্রথমে মনে করো পৃথিবীতে কোনো ভোল্টমিটার নেই, ওটা মনে করো নাই আর কি। এবার কীভাবে দেখো 100 ভোল্ট, 100 ভোল্টটা দেখো এটা কীভাবে যুক্ত আছে, এই 40 সিরিজ আর 100 হচ্ছে সিরিজ। তাহলে আমি যদি মোট কারেন্ট বের করি কত হবে, মোট যদি রেজিস্ট্যান্স বের করি দেখো কত হয়, কত হচ্ছে দেখো 40 হচ্ছে 100 সিরিজ, তাই না? তাহলে 100 এর সাথে প্যারালাল কত 100, ওকে। এর সাথে এই 50 কিসে সিরিজ জানো, যোগ হচ্ছে 50, মানে কত হচ্ছে দেখো 100 প্যারালাল করলে 50, 50 করলে আবার হবে 100, এই 100 ওহম। তার মানে এখানে একটা মোট কারেন্ট পাবো। এখানে মোট কারেন্ট কত হবে, ধরো আইটি যদি বলি, I1ই বলি, থাক I1 ইকুয়াল কত হবে বলো, 100 ভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে 100 রেজিস্ট্যান্স, তার মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এর ভিতর দিয়ে আসতেছে। গেল। আসার পর দেখো এই পাশে একটা কারেন্ট লাগবে না I60 ভিতর দিয়ে, তাহলে I60 ভিতর দিয়ে কত কারেন্ট আসবে বলো, মোট কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার। বিপরীত শাখা যেতে নিজের শাখায় পর্যন্ত, তার মানে এটা হচ্ছে বিপরীত শাখা। আর নিচে কত হবে 100 সাথে 60 যোগ 40, তার মানে আসতেছে 0.5 অ্যাম্পিয়ার। এই কারেন্ট এপার দিয়ে আসতেছে, ওকে। এবার আমি কি করতে পারি দেখো, এই যে ভোল্টমিটারটা দিছে, এই ভোল্টমিটারে কিন্তু প্লাস সাইন এখানে বলে দেয়া, খালি মাইনাস সাইন জানি না। তাহলে দেখো এই যে এটা মাইনাস প্রান্ত না, তাহলে এখান থেকে একটা তার যদি আমি টেনে নিয়ে যাই, গিয়ে বলে এটা মাইনাস প্রান্ত হয়, হচ্ছে তো। কারণ ভোল্টমিটারে প্লাস প্রান্ত এখানে লাগানো মানে মাইনাস প্রান্তটা কোথাও না কোথাও তো আছে। তাহলে গ্রাউন্ডটা হচ্ছে এই যে এখানে গ্রাউন্ড। তার মানে আমি যদি এইটা ঘুরে আসি, এইটুকুন লুপটা, ধরো এটা নাম দিয়ে দিই, ধরো এটা A B, এটা C D E আবার A, তাহলে লুপ A B C D E A, মানে যেখান থেকে শুরু এখান থেকে যদি ঘুরে আসি, তাহলে কি হচ্ছে দেখো, যেহেতু কারেন্টটা উপর থেকে নিচের দিকে আসতেছে, তার মানে আমি কি বলতে পারি, মনে আছে, মনে থাকার কথা, কারেন্টের যেপার দিয়ে ঢুকে এটা প্লাস, যেপার দিয়ে বের হয় এটা মাইনাস। তাহলে আমি লুপগুলো কীভাবে ঘুরবো বলো তো, যে কোনো একটা সাইন নেবো, ধরো এটা যদি সাইন নেই, তাহলে ব্রাঞ্চের পরে সাইনটা নিয়েছি, তার মানে 60-এর পরেরটা নিতে হবে, এটার পরেরটা নিতে হবে। আরেকটা জিনিস মনে রাখার উপায় আছে, যেটা নেবো একটা পর একটা, এটা নিয়েছি একটা বাদ একটা, আবার একটা বাদ দিলে আরেকটা, তাহলে কি দাঁড়াচ্ছে, লুপ ঘুরলে পুরাটা 100 এবং 100 সামনে প্লাস, এরপরে হচ্ছে মাইনাস 60 ভিতরে কারেন্ট কত গেছে 0.5, কারণ কারেন্ট আর রেজিস্ট্যান্স যেটা যোগ করার পরে তো পাচ্ছি ভোল্টেজ, তাই না, তার ভোল্টেজ পেয়ে গেলাম। এরপরে হচ্ছে মাইনাস ভি ইকুয়াল টু 0, তার মানে 100 বিয়োগ 60 0.5 করলে কত 30, মাইনাস ভি ইকুয়াল টু 0, তার মানে ভির মানটা বের হবে কত ভোল্ট আসে বলো 70 ভোল্ট, ঠিক আছে, এটা আনসার। যদি কেউ মনে করে যে না ওই লুপ ঘুরবে না, নিচের লুপটা ঘুরবে, তাতেও হবে। দেখো তাতে এটা হয় প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে I50 কত হবে বলো তো, I50 কিন্তু 1 অ্যাম্পিয়ার আসবে, কারণ দেখো এখানে যে কারেন্ট আসছে, এখানে যে কারেন্ট আসছে, দুটো যোগ করার পর হবে, অথবা এই তারে ফিরে যাওয়া কারেন্ট কত 1 অ্যাম্পিয়ার, যে কারেন্টটা বের হয়েছে, ওকে, তার মানে I50 হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে সেক্ষেত্রে কেমন হবে যদি এই লুপটাকে অ্যাপ্লাই করে, এটা ই থাক, আচ্ছা আমি তাহলে এটা নতুন করে নাম দিই, ধরো ডি, এটা এফ, এটা হচ্ছে জি দেই, হ্যাঁ। তাহলে কীরকম লুপ হবে দেখো, এই লুপটা হচ্ছে ই থেকে শুরু করো, তাহলে ইডি এফ জি আবার ই, এইরকম লুপ হলে কেমন হবে দেখো। তাহলে আমি যদি হচ্ছে এই সাইনটা নেই, ধরো এবার এই সাইনটা যদি নেই, তাহলে এই সাইন নিলে এটা বাদ দিলে এই সাইন, একটা বাদ দিলে একটা সাইন, ওকে। তাহলে প্লাস ভি মাইনাস 40-এর ভিতরে কারেন্ট কত, 40-এর ভিতরে কারেন্ট হচ্ছে 0.5, মাইনাস 50-এর ভিতরে কারেন্ট কত 1, ওকে। তার মানে এর ভোল্টেজ পাওয়া গেল, এর ভোল্টেজ পাওয়া গেল, তাহলে ভি মাইনাস এটা গুণ করলে আসে কত 20, আর এটা গুণ করলে আসে 50 ইকুয়াল টু 0, তার মানে ভির মান আসে 70 ভোল্ট, ওকে। তাহলে এখানে যে ভোল্টমিটারের মান 70 ভোল্ট, অথবা নিচের লুপটাতে পাওয়া যাবে 70 ভোল্ট।
এইটা হচ্ছে মূলত কেভিএল অ্যাপ্লাই করে করে ম্যাথ বের করার সিস্টেম। এটা ডুয়েটে আসা অঙ্ক, তোমাদেরকে মাত্রই বললাম। তো হচ্ছে তোমাদের যদি মনে হয় যে অঙ্কটা আবার বলতে হবে তাহলে বা বুঝা দিতে হবে তাহলে বলো, রিপিট করার কথা, রিপিট করে দিচ্ছি। আর যদি বুঝে থাকো যে না হয়ে গেছে তাহলে আমি আর এটা আলোচনা করব না, বরং তোমাদের হোমওয়ার্ক দিব এবং হচ্ছে কী কী কাজ করব পরবর্তীতে সেটা বলবো আর কি। মিয়ান আকন্দ, কেভিএল পারি, হ্যাঁ ভাইয়া ধন্যবাদ। অনেকে আছে যারা কেভিএল কেসিএল বা যেগুলো করা ছিল সার্কিট সকলেই অনেকে আছে পারো আর কি। তোমাদেরকে বলেছিলাম বন্ধু আর কি যে আসলে আমার কেভিএল কেসিএল বা হচ্ছে সার্কিট করার উদ্দেশ্য হচ্ছে প্রথম পর্ব থেকে শুরু করে অনেক পর্বের স্টুডেন্ট যেহেতু আছে সেজন্য শুরুতে সার্কিট দিয়ে শুরু করেছি। আমি যদি সরাসরি ট্রান্সফরমার কিংবা অন্য কোনো টপিক শুরু করতাম তাহলে ওরা বুঝতে পারতো না যে আসলে কেমন করে হচ্ছে পড়াশোনাটা করবে বা আমি কীভাবে পড়াবো আর কি। এখন যেহেতু সার্কিটটা হয়ে গেছে মোটামুটি তোমাদের মিক্স সার্কিটের কাজ শেষ, কেভিএল কেসিএল কারেন্ট ডিভাইডার রুল, এরপরে হচ্ছে রেজিস্ট্যান্স বের করা, এই কয়টা কাজ পারলেই সার্কিটের তেমন কোনো ভারী কাজ নাই আর কি। এরপরে যেমন সুপারপজিশন, থেভেনিন এগুলো যেমন আছে। এখন তোমরা যদি আমাকে এনশিওর করো যে না ভাই আসলে এই যে থেভেনিন, নর্টন, সুপারপজিশন এগুলো আমরা পারি, এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে আপনি অন্য কিছুতে যান, হ্যাঁ তাহলে তোমরা যেটা বলবো আমি সেটাতেই চলে যাবো। তবে অবশ্যই বেশিরভাগকে একমত হতে হবে, ওকে, এটা আর কি, তাতেই আমার জন্য সুবিধা আর কি। আর যেহেতু আমাদের সময় মোটামুটি 3 মাস, বলতে এই মাসটা সহ 3 মাস আর কি, তো তোমাদের আগস্টের মোটামুটি হচ্ছে আগস্টের মধ্যে জুলাই আগস্ট, হ্যাঁ জুন জুলাই, সামনে জুন জুলাই 2 মাসে, একদা জুলাই শেষের দিকে না হলেও আগস্টের শুরুর দিকে শেষ হয়ে যাবে, তারপর তো তোমরা গাজীপুরে চলে আসবে অনেকেই। তো সেই জন্য হচ্ছে তোমরা যদি মনে করো যে না ভাই সার্কিট বাদ দেন, আমরা হচ্ছে সুপারপজিশন, নর্টন যেগুলো সবই পারবো, আপনি অন্য একটা টপিক ধরেন যে টপিকটা হচ্ছে আমাদের কাছে ক্রিটিক্যাল মনে হয়, ওইটা আপনি কীভাবে পড়াবেন এটা আমাদেরকে বুঝে তারপর আমরা ভর্তি হতে চাই, হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই তোমরা যেটা বলবে সেটাই ভর্তি হবো আর কি, সেটাই আমি আলোচনা করবো আর কি, ওকে। আচ্ছা, এরপরে তাহমিনা তানিয়া, ভাইয়া ক্লাসের হোমওয়ার্কগুলোর সলিউশনটা দিলে বেটার হবে, একটু প্রবলেম ছিল ভাইয়া 3 নম্বর ম্যাথটাতে, 3 নম্বর ম্যাথসে কোনটা? আচ্ছা তাহমিনা তানিয়া, তোমার 3 নম্বর ম্যাথস আমি বুঝে নাই, পরবর্তীতে আমি সলিউশন দিলে কমেন্ট করিও। 70-80 ভোল্টমিটার, হ্যাঁ ঠিক আছে। নীরব, জি ভাইয়া জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জির এবং কমিউনিকেশন পার্ট থেকে কোন কোন টপিকগুলো কেমন কোশ্চেন হয়, বিশেষ করে কমিউনিকেশন পার্ট থেকে কোন বিষয়গুলো ভালোভাবে পড়ে যাবে গাজীপুর, আমাকে একটু বলে দেন, সিলেবাসটা গুছিয়ে নেই। আচ্ছা, কমিউনিকেশনটা নিয়ে তো আমি আলোচনা পুরোটাই করবো, তো তখন যদি জেনে নেওয়া ভালো হয় আর কি। আসলে কমিউনিকেশন খুব ছোটোখাটো পার্ট না আর কি, এখানে তোমার হচ্ছে অ্যাম্প্লিটিউড মডুলেশন থেকে শুরু করার পরে ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজ মডুলেশনের প্রত্যেকটা পার্টই লাগবে। মডুলেশনগুলো হচ্ছে তোমার কমিউনিকেশনের একেবারে প্রথম লেভেলে লাগে আর কি। এরপরে ব্যান্ডওয়াইজ থাকবে, ব্যান্ডওয়াইজের বেশ কিছু অঙ্ক আছে, তারপরে হচ্ছে বিভিন্ন মডুলেশনের উপরে ব্যান্ডওয়াইজের কী কী কাজ আছে, ওগুলো কী কী প্রভাব পড়তে পারে, এগুলো নিয়ে কিছু কাজ আছে, মানে এগুলো আর কি সবই আসবে। এরপরে স্যাটেলাইট আছে, অপটিক্যাল ফাইবার আছে, আলাদা আলাদা টপিক আর কি। মূলত মূল টপিক হচ্ছে 3টা টপিক বলতে পারো, একটা হচ্ছে মডুলেশন একটা টপিক, মানে তারপরে হচ্ছে অপটিক্যাল ফাইবার একটা আলাদা টপিক, স্যাটেলাইট একটা আলাদা টপিক, 3টা টপিকেরই অঙ্ক আছে, অঙ্ক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাছাড়া হচ্ছে কিছু ডায়াগ্রাম আছে, তারপরে কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আছে যেগুলো পরীক্ষা আসতে পারে আর কি। আচ্ছা, আর জেনারেশন ইলেকট্রিক্যাল এনার্জি আর হচ্ছে আরেকটা জিনিস কি জিজ্ঞেস করলাম, এগুলো নিয়ে যদি কোনো ইয়া থাকে পরবর্তীতে ক্লাসে তো এগুলো আলোচনা হবেই, তখন বুঝতে পারবা। আমার জাস্ট কথা হচ্ছে তোমরা কি থেকে শুরু, মানে আমরা যদি সার্কিট চলতেছে, সার্কিট আজকে মনে করো মিক্স সার্কিট শেষ, সামনের দিন আমি সুপারপজিশন আলোচনা করবো হয়তো, তোমরা যদি কোনো কিছু না বলো আর কি। তো তোমরা যদি মনে করে থাকো যে সুপারপজিশন বাদ দিয়ে অন্য কোনো কিছুতে আলোচনা করব, তাহলে তোমরা সেটা কমেন্ট করবা, এখানে না, এখানে কেউ কমেন্ট করো না, আর তোমরা কমেন্ট করবা হচ্ছে আমি আজকে তোমাদেরকে হোমওয়ার্ক দিব আর কি, রাতে 12টা বা 12:30টার মধ্যে। এক কথা রাতের ভিতরে তোমরা হোমওয়ার্ক পেয়ে যাবা, ক্লাস 2 দেখবা যে সেকেন্ড ক্লাসের হোমওয়ার্ক, ওই হোমওয়ার্কগুলো যখন সলিউশন করবা, অনেকে তোমরা সলিউশন কপিটা হচ্ছে কমেন্টে দাও, মূলত সলিউশনটা তোমাদের নিজেদের জন্য করার আর কি। কমেন্টে তোমরা দিতে পারো সলিউশন কপি বা পরবর্তীতে আপলোড করতে পারো, এটা তোমাদের ব্যাপার, কিন্তু তোমরা এখানে কমেন্ট করো আর কি যে ভাইয়া আমরা এই ক্লাসটা করতে চাই, সেটা হোক এসি সার্কিট, হোক ডিসি মেশিন, হোক এসি মেশিন। যদি তোমরা মনে করো এসি মেশিনের ভিতরে কোনো টপিক ইন্ডিভিজুয়াল করতে চাও, কিংবা পাওয়ার সিস্টেমের কোনো টপিক ইন্ডিভিজুয়াল, অথবা ইলেকট্রনিকের কোনো টপিক ইন্ডিভিজুয়াল, যেটা তুমি শুধুমাত্র বিজেটি করতে চাও, মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টর করতে চাও, বা ডায়োড করতে চাও, অথবা ডিজিটাল ইলেকট্রনিক্স করতে চাও, তুমি কমিউনিকেশন করতে চাও, তাহলে এরকমভাবে লিখো আর কি। তার মধ্যে আমি দেখবো যে আসলে কোনটার দিকে লোকজন বেশি হচ্ছে বা কারা কোন দিকে যেতে যাচ্ছে বেশি, তাহলে সেইটার উপর ডিপেন্ড করে আমি ফ্রি ক্লাসগুলো নিব আর কি। এই তো ফ্রি ক্লাসগুলো নেওয়ার পরে মূলত তোমাদের যদি মনে হয় যে না তোমরা আসলে ভর্তি হবা, তাহলেই ভর্তি হবা। আর যারা আগ্রহী তাদের জন্য বলে দিচ্ছি একবার যে টোটাল কোর্স ফি হচ্ছে 2000 টাকা, আর কোর্সের ডিউরেশন হচ্ছে আমাদের 3 মাস, বলতে আগস্টের ফার্স্ট উইকের ভিতরে শেষ হয়ে যাওয়ার কথা, মানে এই যে এখন থেকে শুরু করে 3 মাস বলতে আগস্টের 20 তারিখ পর্যন্ত না যাওয়ারই কথা আর কি, এর মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এর ভিতরে কোর্সের প্যাটার্ন আমি অলরেডি তোমাদেরকে একটা হচ্ছে ফ্রি ক্লাসের রুটিনটা তো পেয়ে গেছো,
তো সামনের মাস থেকে শুরু থেকেই মূলত হচ্ছে ক্লাস কীভাবে হবে প্রত্যেকটা ক্লাসের ইয়ে পাবা। আর একটা কথা আমাদেরকে বলে রাখি, প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক তোমরা যেভাবে পাবা আর কি, তোমরা যদি কেউ ক্লাসগুলো দেখে থাকো আর হোমওয়ার্কগুলো করে থাকো, তাহলে তোমাদের অ্যাডমিশনের শর্টে চান্স পাওয়ার জন্য একটা যথেষ্ট মানে কি বলবো আর কি, তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আর কি, বা হচ্ছে তোমাদের সম্পূর্ণ একটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে তোমাদেরকে কোনো গাইড এখনই কিনতে হচ্ছে, ব্যাপারটা এরকম না। বাট যদি নিজেরা কোনো গাইড কিনে থাকো সেটাও কোনো সমস্যা না, এর তোমাদের ব্যাপার। আর তোমরা চেষ্টা করবা আমার ক্লাস চলাকালীন সময় যে হোমওয়ার্কগুলো থাকে এবং ক্লাসগুলো মিস না করার, বা মিস হয়ে গেলেও পরবর্তীতে খুব দ্রুত ক্লাসগুলো করে নেওয়ার আর কি। আর ক্লাসগুলো যখন আমাদের হচ্ছে তোমরা যখন ভর্তি হয়ে যাবে সামনের মাস থেকে কিন্তু আমাদের ক্লাসগুলো সব হবে, সবসময় এইভাবে লাইভ না হয়ে গুগল মিটেও হতে পারে বা অন্য কোনো প্ল্যাটফর্মে হতে পারে আর কি। ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে এ পর্যন্ত থাক। একজন প্রশ্ন করেছো যে কোনো পার্ট স্কিপ করিয়েন না। হ্যাঁ, না কোনো পার্টি স্কিপ করবো না ভাইয়া, কখনোই না। কারণ হচ্ছে তোমরা তো কোনো পার্ট স্কিপ করলে নিজেরাই বুঝতে পারবে যে কোনো পার্ট স্কিপ হচ্ছে কিনা। অ্যাডমিশনের সিলেবাস ভাইয়া কখনো আমরা স্কিপ করি না, বা স্কিপ করার কোনো ওয়েও নাই। কারণ স্টুডেন্ট যতজনই হোক আমরা হচ্ছে শুরু থেকেই A to Z আলোচনা করে যাব, এবং তোমাদেরকে যতটুকুন দেওয়া দরকার সাফিসিয়েন্টলি অবশ্যই তোমাদেরকে দেবো। মোহাম্মদ শাহিনুর ভাই, আমরা অনেকেই তো 5th সেমিস্টারে হচ্ছে আছি, স্কিপ করলে আমরা তা বুঝতে পারবো না। আচ্ছা, 5th সেমিস্টারে আজ থাকলেও বুঝতে পারবো না, ব্যাপারটা এরকম না। তুমি তোমার হচ্ছে সপ্তম পর্বে কোনো ভাইয়ের সাথে বা কারোর সাথে কথা বলে দেখো ভাই কোনো টপিক স্কিপ হয়ে গেল কিনা। বা অ্যাডমিশনে তো টপিকটা সিলেবাসটা তোমার কাছে আছে, অ্যাডমিশনের একটা সিলেবাস নিতে তো তোমার অনেক কষ্ট হবে না। অ্যাডমিশনের সিলেবাসটা নিয়ে দেখবা যে কোনো টপিক এড়িয়ে গেলাম কিনা, এই জন্য কোনো টপিক স্কিপ হওয়ার কথা না, ইনশাআল্লাহ বিশ্বাস রাখতে পারো আর কি। মানিয়া সুলতান, আপনার বোঝানোর টেকনিকটা অনেক ভালোবাসো, অবশ্যই ধন্যবাদ আপনাকে। ট্রিপলি ভর্তি কত টাকা ভাই? হ্যাঁ, ট্রিপলিতে ভর্তি হচ্ছে 2000 টাকা ভাইয়া। কোর্সের ফি, যে কোর্সটা তোমরা দেখতেছো এই কোর্সটা টোটাল একটি A to Z ডিপার্টমেন্টটা পুরাটা একেবারে তোমাদের অনেকগুলো সাজেশনও দেওয়া হবে, তারপরে তোমাদের হোমওয়ার্ক দেবে, হোমওয়ার্কগুলো দেখানো হবে, আমাদের মেন্টররা থাকবে যারা তোমাদের গ্রুপে এখন অ্যাড হয়নি, তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে নিব আমরা, ওই গ্রুপে আমাদের কিছু অ্যাডভাইজার থাকবে, কিছু মেন্টর থাকবে যারা তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবে। মানে তোমাদেরকে বললাম তো শর্টে চান্স পাওয়ানোর জন্য যতটুকু আমাদের দরকার পুরোটা তোমাদেরকে A to Z ইনশাল্লাহ দেওয়া হবে আর কি। টোটাল কোর্স ফি হচ্ছে 2000 টাকা। ওকে, ঠিক আছে ভাইয়া, ফ্রি ক্লাসে ডিসিমেশনের সবগুলো টপিক শেষ করলে ভালো হয় ফজলে রাব্বি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তোমাদের মতামতগুলো এখানে না দিয়ে বললাম ওখানে কমেন্ট করো, আমি ইনশাল্লাহ তোমাদের যাদের যেই পাশে কমেন্টের ভার বেশি হবে আমি অবশ্যই সেটা নিয়ে আলোচনা করবো। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারে আসো যে তোমরা তো ডিসিমেশন কি জানোই না, তো তোমাদের জন্য চিন্তা করো না, একেবারে বেসিক লেভেল থেকে আলোচনা শুরু করবো। বেসিক মানে তুমি যদি প্রথম পর্বে না হয়ে পলিটেকনিক্যালে যদি ভর্তি নাও হয়ে থাকো, এরপরেও না তুমি বুঝতে পারবে ইনশাআল্লাহ। সো আশা করি বুঝতে পারছো আমার কথা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।